সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে আমার শ্রম আমার লড়াইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা জানেন, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলাতে চলতি বছরের এপ্রিল মাস থেকে সরকার কঠোর বিধি আরোপ করেন। অবশ্য সেই কঠোর বিধি নিষেধের মধ্যে শিল্প কলকারখানাগুলি আওতামুক্ত ছিল। কারখানার উৎপাদন কার্যক্রমগুলি আসলে চালানোর সুযোগ পায় মালিকরা। কিন্তু কোভিডের এই করোনা পরিস্থিতি দিন দিন আরো ভয়াবহতার দিকে যাওয়ার কারণে গত 23শে জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত একদম সর্বাত্মক লকডাউন ঘোষণা করেন সরকার। সেখানে একদম শিল্প কলকারখানা থেকে শুরু করে সকলে এটার আওতার মধ্যে নিয়ে আসা হয়। এর মধ্যেই ইতিপূর্বে আমাদের ঈদুল আজহার ছুটি চলে আসে। 19শে জুলাই বাংলাদেশের গার্মেন্ট কারখানাগুলি ছুটি ঘোষণা করা হয়। আপনারা জানেন, সেই কারখানাগুলি 25 তারিখ, 26 তারিখ কিংবা 30 তারিখ পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। তারপরে পুনরায় শ্রমিকদেরকে কারখানায় কাজে যুক্ত হওয়ার জন্য মালিকদের সেই নির্দেশনা ছিল। কিন্তু লকডাউন যেহেতু 5ই আগস্ট পর্যন্ত পরিবহন বন্ধ, সবকিছু বন্ধ, এদিকে সরকার থেকে কঠোরভাবেই বলা হচ্ছে 5 তারিখের পূর্বে কোনো কলকারখানা খুলতে পারবে না। কিন্তু অপরদিকে মালিকরা আসলে তাদের সেই ছুটির যে নোটিশগুলি দেওয়া হয়েছে সেখানে ইতিপূর্বে যে বললাম আমি, আর 27 তারিখ, 28 তারিখ কিংবা 30 তারিখের মধ্যে কারখানায় জয়েন করার কথা বলা হয়েছে। এই পরিস্থিতির মধ্যে শ্রমিকরা আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। আসলে এই কারখানায় সে আদৌ যেতে পারবেন কিনা, কারখানাগুলি আসলে কবে খুলছে, বা সরকারের কথাটা শুনবো নাকি মালিকের কথাটা শুনবো, আবার তার চাকরি বাঁচানোর একটা চিন্তা থেকে নানান দ্বিধাদ্বন্দ্বের শ্রমিকরা ভুগছেন। ইতিমধ্যে ঈদের পরে আমরা বিজিএম এর পক্ষ থেকে অনেক বক্তব্য শুনতে পাচ্ছি, সরকারের পক্ষ থেকেও আমাদের বিভিন্ন ধরনের বক্তব্য আসছে। বিজিএম এর সভাপতি বলছেন 1 তারিখের মধ্যে আসলে কারখানাগুলি যদি খুলে দেওয়া সম্ভব না হয় তাহলে লেআপ আটকানো যাবে না। তার মানে তিনি একটা ইঙ্গিতে করছেন যে 1 তারিখের পরে হয়তো বা মালিকরা লেআপের দিকে যেতে পারেন। আবার অপরদিকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে আমরা এর আগে তার বক্তব্য শুনতে পেলাম, উনি বললেন যে 5ই আগস্টের আগে আসলে কারখানাগুলি খোলার কোনো সুযোগ নেই। যদিও বা আজকেও শ্রম প্রতিমন্ত্রী উনি বক্তব্য দিয়েছেন, উনি বলেছেন যে এই করোনাকালীন সময়ে, এই দুঃসময়ে শ্রমিকদের কারখানাগুলি লে আপ করা বা ছাঁটাই করার থেকে তাদেরকে বিরত থাকার জন্য জোর অনুরোধ জানিয়েছে। আমরা আসলে জানি না তারা কতটুকু সেই জোর অনুরোধ রাখবেন। আমাদের আসলে ইতিপূর্বে আমরা দেখেছি গত 2020 সালে মার্চ এপ্রিল মাসের ঘটনা, আমরা সেখানে সরকারের নানান বক্তব্য দেখেছি, কিন্তু মালিকরা সেই বক্তব্য কোনো তোয়াক্কা না করে তাদের মন মতো আসলে তারা কারখানাগুলি লেআপ করেছেন, ছাঁটাই করেছেন, যার কারণে সেই জায়গা থেকে সংখ্যাটা এবারও থেকে যায়। আবারও কি শ্রমিকরা সেই লেআপ বা ছাঁটাইয়ের মধ্যে পড়বে কিনা, এই সংখ্যা থেকেই আসলে আজকে আমাদের এই আলোচনায় শ্রমিক নেতাদের সাথে আজকের আলোচনা, এই আলোচনায় মূল বিষয় যেটা আমরা শিরোনাম এখানে করছি, শ্রমিক হয়রানির শেষ কোথায়। এই শ্রমিক হয়রানির শেষ কোথায় আলোচনায় আজকে আমাদের সাথে যারা বিভিন্ন অঞ্চল থেকে যুক্ত হয়েছেন, তাদের মধ্যে আছেন আমাদের কোনাবাড়ি থেকে যুক্ত হয়েছেন সুমি আক্তার, সহসভাপতি গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, গাজীপুর জেলা। আমাদের সাথে যুক্ত আছেন ময়মনসিংহ থেকে তোফাজ্জল হোসেন, সদস্য বাংলাদেশ গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন। আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন এম এ শাহিন, সভাপতি গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, নারায়ণগঞ্জ জেলা। আমাদের সাথে গাজীপুর থেকে যুক্ত আছেন আশরাফুজ্জামান, সভাপতি জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ, কোনাবাড়ি থানা। আমাদের সাথে আরো যুক্ত আছেন ডলি আক্তার রেহেনা, সভাপতি গাজীপুর জেলা টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। আমরা এখানে শ্রমিকদের 5 জন প্রতিনিধিকে উপস্থিত করতে পেরেছি। আমরা আশা করব যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, যদি কারো কোনো প্রশ্ন মতামত দেওয়ার ইচ্ছা থাকে আমাদের কমেন্ট বক্সে সেটা দিতে পারেন, আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার। তা আমি শুরুতেই আশরাফুজ্জামান ভাইয়ের কাছে যেতে চাই। আশরাফুজ্জামান, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আশরাফুজ্জামান ভাইয়ের কাছে প্রশ্ন, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছেন 5 তারিখের আগে কারখানাগুলি বন্ধ থাকবে, আগে খুলছে না, কারখানাগুলি বন্ধ থাকবে। আসলে বাস্তবে কারখানাগুলি কি বন্ধ আছে নাকি খুলছে? আপনারা যেহেতু শিল্প অঞ্চলে আছেন, বিশেষ করে আপনি কোনাবাড়িতে আছেন, কোনাবাড়ি একটা বেসিক শিল্প নগরী, সেখানে অসংখ্য গার্মেন্ট কারখানা আছে, সেখানের পরিস্থিতিটা আপনি কি দেখতে পেয়েছেন? আমরা আপনার মন্তব্য শুনতে চাই।
ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখতেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনি জানেন যে কঠোর বিধি নিষেধের কারণে আমরা কিন্তু বাড়ির বাইরে বাইরে হতে পারতেছি না। তো তথ্য উপাত্ত আমরা যতটুকু পাইতেছি, আপনার আরএমজি কোনো কারখানায় খোলা নাই, আরএমজি বন্ধ। তবে কিছু কিছু কারখানায় নিটিং, ডাইং, ফিনিশিং এগুলো লুকোচুরো করি খুলছে এবং তারা চালাইতেছে। এবং এই এই বিষয়ে মোবাইল কোর্ট বেশ কয়েকটি কারখানাকে জরিমানাও করেছে। এটা আমরা স্বাভাবিক দেখতেছি, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে নিষেধাজ্ঞা অমান্য করি কারখানা খোলা মোটেই ঠিক হবে না। কারণ আমাদের দেশে বর্তমান যে পরিস্থিতিটা বিরাজমান করতেছে, করোনা ভাইরাসের যে উদ্যোগতি এবং প্রতিদিনে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই অবস্থায় নিষেধাজ্ঞা অমান্য করিয়া কারখানা খোলা মোটেই ঠিক হবে না। আপনারা জানেন যে অতীতে আমরা আজকে এই মহামারী শুরু হওয়ার থেকে আমরা দেখছি যে মহামারীতে শ্রমজীবী মানুষের জীবন জীবিকা যখন অচল হয়ে পড়েছে, শিল্পপতিদের মুনাফা চাকা তখনও কিন্তু সচল রয়েছে। শ্রমিকরা সব সময় সবকিছুতেই ছাড় দিয়েছে, কিন্তু মালিক পক্ষ কখনোই কোনো কিছুতেই ছাড় দেয়নি। মালিকরা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়েছে, আবার এই মহামারীর কালে শ্রমিক ছাঁটাইও করেছে। শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কারখানায় কাজ করেছে, আবার নানান হয়রানির শিকারও হয়েছে। আমরা যদি এই ঈদুল আজহার ছুটি সম্পর্কে বলতে চাই, তাহলে আপনি দেখবেন সরকার পূর্ব নির্ধারিত ঘোষণা ছিল 23শে জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত কঠোর লকডাউনে যাবে। এটা পূর্বেই সরকার ঘোষণা দিয়েছে। সেই মোতাবেক মালিকরা ঈদে কি করলো, ঈদে 20 তারিখ থেকে 26 তারিখ অথবা কোনো কারখানা 27 তারিখ 28 তারিখ এইভাবে নোটিশ দিয়ে ছুটি ঘোষণা করলো। শ্রমিকরা একদিকে সরকারের ঘোষণা হচ্ছে 23শে জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত কঠোর বিধি নিষেধ আরোপ করছে, নিষেধাজ্ঞা থাকবে। অন্যদিকে মালিকরা কি করলো, 20শে জুলাই থেকে আপনার 26শে জুলাই বা 27শে জুলাই পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করলো। এই যে দ্বৈত ঘোষণা, এই দ্বৈত ঘোষণার মাঝখানে শ্রমিকরা নানান দ্বিধা দ্বন্দ্ব এবং টেনশনে আছে। গ্রামে যে সকল শ্রমিক ভাই বোনেরা গেছে, প্রতিদিনে আমাদের কাছে ফোন দিচ্ছে যে কারখানা খোলা না বন্ধ, কখন খুলবে কখন বন্ধ, যদি এখন খুলে তাহলে পরিবহন বন্ধ, আমরা কিভাবে যাব, কিভাবে জয়েন করব, কিভাবে কাজ করব। আবার সরকারি যে ঘোষণা, সেই ঘোষণা মোতাবেক তারা কখনোই আসতে পারতেছে না। এই যে একটা সংকট, এই সংকটটার সমাধান, একটা সুষ্ঠু একটা সমাধান প্রয়োজন। বিজিএমই কিন্তু এখনো চেষ্টা করতেছে, সরকারের কাছে দেন দরবার করতেছে, দর কষাকষি করতেছে কিভাবে 1 তারিখে কারখানাটা গুলো চালু করা যায়। অন্যদিকে সরকার হার্ডলাইনে রাইছে যে 5 তারিখ পর্যন্ত কঠোর লকডাউন বাস্তবায়ন করবে। এই ক্ষেত্রে যে এই যে সংকটটা, এই সংকটটার একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত। শ্রমিকরা খুব টেনশনে আছে। আবার আমরা ইদানিং শুনতেছি যে যদি সরকার যদি এই গার্মেন্টস খোলার জন্য অনুমতি না দেয়, তাহলে মালিক পক্ষ লে অফে যাবে। তার মানে কি, আর একটা সংকট তৈরি হচ্ছে। এই সংকট যদি একের পর এক সংকট তৈরি হয়, কোনো পক্ষই যদি কোনো পক্ষকে ছাড় যদি না দেয়, তাহলে কি হবে? আমরা অতীতে দেখছি যে শ্রমিকরা সব সময় সবকিছুতে ছাড় দিয়ে গেছে, মালিক পক্ষকে কখনোই আমরা কোনো কিছুতে ছাড় দিতে দেখি নাই। তো মালিকরা যদি ছাড় না দেয়, সাধারণত আমরা অতীতের ঈদের ছুটিগুলোতে দেখছি শ্রমিকরা ঈদের আগে 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত তারা জেনারেল ডিউটি করে। জেনারেল ডিউটি এই কারণে করে, ঈদের সময় ছুটির সঙ্গে যাতে এই ছুটিটা যোগ করে তারা একটু ঈদের ছুটি বেশি পায়, ছুটিটা ভোগ করতে পারে। সেই অনুপাতে আমরা যদি দেখি, তাহলে শ্রমিকদের অতীতের যে জেনারেল ডিউটি কেউ যদি 5 দিন করে থাকে, ঈদের ছুটি 3 দিন 8 দিন, তাহলে সরকার লকডাউন ঘোষণা করছে 2 সপ্তাহ 14 দিন, তাহলে অতিরিক্ত 5 দিন অথবা 6 দিন এই এই ছুটিটা মালিকদের কাছ থেকে লকডাউনের মধ্যে যাচ্ছে। মালিকরা যদি এই 5-6 দিন ছাড় দিতে না পারে, তাহলে তো খুব একটা সংকট। আমরা দেশের অর্থনীতির কথা চিন্তা অবশ্যই করি, কারণ আমাদের অর্থনীতি যেমন বাঁচাইতে হবে, জীবন জীবিকা এবং জাতীয় স্বার্থ সেটাও আমাদের দেখতে হবে। এই মুহূর্তে আমাদের জাতীয় স্বার্থ হওয়া উচিত
শ্রম শক্তির নিরাপত্তা নিশ্চিত করা। আমরা যদি অবশ্যই এইটা আশরাফুল ভাই, হ্যাঁ আপনার কথা ধরে আসলে শ্রম শক্তির প্রধান যে শক্তি আছে শ্রমিক, সেই শ্রমিকের নিরাপত্তাটা এই মুহূর্তে নিশ্চিত করা দরকার। তারপরে আসলে যদি শ্রমিক বাঁচে তাহলে কারখানা বাঁচবে এবং উৎপাদন সচল থাকবে। আমরা আবারও আপনার কাছে ফিরবো। এখন আমি যেতে চাই, আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন এম এ শাহিন। এম এ শাহিন ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, শাহিন ভাইয়ের কাছে ওই একই প্রশ্ন। আপনি যে অঞ্চলে আছেন নারায়ণগঞ্জ একটা বিশাল বড় শিল্প এলাকা, সেখানেও আমরা ইতিপূর্বে পত্রিকার মধ্যেও কিছু সংবাদ পেয়েছি যে টোটাল সারা বাংলাদেশে সব শিল্প অঞ্চল মিলে প্রায় 338টি কারখানা নানান ভাবে খোলার চেষ্টা করা হয়েছিল। তো আপনি যেহেতু নারায়ণগঞ্জে আছেন, আসলে নারায়ণগঞ্জের চিত্রটা কি, আপনি যদি ওই নারায়ণগঞ্জের চিত্রটা একটু আলোচনা করেন। জি, ধন্যবাদ মুমিন ভাই এবং আমার শ্রম আমার লড়াই আজকের এই অনুষ্ঠানের আয়োজক বৃন্দ এবং যারা আলোচক বৃন্দ রয়েছেন এবং যারা আলোচনা শুনছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বিষয়টা হচ্ছে যে এই ঈদের ছুটির পরে যে কথাগুলি আশরাফুল ভাই বলে গেছেন, আমি আবার পুনরায় বলতে চাই না। ঈদের পরে 23শে আগস্ট থেকে 23শে জুলাই থেকে যখন সরকার 5 আগস্ট পর্যন্ত কঠোর লকডাউনের বিধিনিষেধে শুধুমাত্র ওষুধ, চামড়া এবং খাদ্যপণ্যের কারখানা আওতামুক্ত রেখে সমস্ত শিল্প কারখানা বন্ধ ঘোষণা দিয়েছেন এবং এই বিধিনিষেধ অনুযায়ী কোনো শিল্প কারখানা খোলা যাবে না। কিন্তু আমরা দেখলাম যে কিছু সংখ্যক মালিক যারা হচ্ছে যে এই ঈদের পর দিন থেকেই বিশেষ করে আপনার ডাইং এবং নিটিং, টেক্সটাইল এই জাতীয় বিভাগগুলা বেশি খোলা ছিল। কোনো কোনো জায়গায় গার্মেন্টস কারখানাও মালিকরা খুলেছে। তারা হচ্ছে লুকোচুরি করে সেখানে কারখানাগুলা পরিচালনা করে। যে সকল কারখানা থেকে শ্রমিকরা আমাদেরকে অভিযোগ করেছে, সহযোগিতা চেয়েছে, আমরা সে সকল কারখানার বিরুদ্ধে আমরা প্রশাসনে অভিযোগ করেছি এবং সেখানে ম্যাজিস্ট্রেট কারখানা পরিদর্শনে গেছেন এবং কারখানার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন, কারখানা বন্ধ করছেন, কোথাও জরিমানা করছেন। এরকম ভাবে বেশ কয়েকটা কারখানা বন্ধ করা হয়েছে। এর মধ্যে আরো কয়েকটা কারখানার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই কারখানাগুলো চলমান আছে, সেগুলি বন্ধ করা যায়নি। আর হচ্ছে যে সমস্ত কারখানার খোঁজ খবরগুলি তো আমরা হয়তো রাখতে পারি নাই। যেগুলি এই কারখানার সংবাদ আমরা পেয়েছি তাতে বোঝা যায় যে বেশ কিছু কারখানা কিন্তু মালিকরা এই সরকারের বিধিনিষেধ অমান্য করে তারা হচ্ছে লুকোচুরি করে সেখানে কারখানা খুলে এবং শ্রমিকদেরকে সেখানে কাজে যোগদানের জন্য মানে চাকরিচ্যুতির ভয় দেখিয়ে একরকম চাপ প্রয়োগ করে তাদেরকে বাধ্য করে হচ্ছে কাজে যোগদান করার জন্য। এই ফলে শ্রমিকরা হচ্ছে তার চাকরি রক্ষার জন্য সেখানে কাজে যোগদান করেছে। আবার এই করোনা ভয়াবহ পরিস্থিতির মধ্যে তার জীবনটা একটা ঝুঁকির মধ্যে আছে, এই দুশ্চিন্তাটাও আছে। ফলে হচ্ছে যে আমাদের সহযোগিতায় সেখানে শ্রমিকরা কারখানাগুলি যাতে বন্ধ হয় সেই চেষ্টা তারা করেছেন, আমাদেরকে জানিয়েছেন, আমরাও চেষ্টা করেছি সেখানে সেই সকল কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। প্রশ্ন হচ্ছে যে আমাদের যে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, সরকারের শিল্প কারখানা দেখভাল করার জন্য দায়িত্বপ্রাপ্ত দপ্তর, এই কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের কোনো কার্যক্রম আমরা সেখানে সরজমিনে দেখতে পাচ্ছি না। যদিও লকডাউন বাস্তবায়নে নিয়োজিত যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা না যতটা ভূমিকা পালন করছেন শিল্প কারখানা বন্ধ রাখার ক্ষেত্রে, সেখানে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত দপ্তর যারা, তাদের যে নীরব ভূমিকা সেটা নিয়ে হচ্ছে এখন শ্রমজীবী জনমনে হচ্ছে একটা প্রশ্ন দাঁড়িয়েছে যে হচ্ছে তারা কেন কারখানাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। আমরা সে কথাগুলি বলছি। আজকে কলকারখানা অধিদপ্তরে একজন ইন্সপেক্টর ফোন করে বললো, ভাই কোনো কারখানা যদি চালু থাকে আমাকে একটু জানাবেন। একটু নড়ে চড়ে বসলো আর কি, মনে হচ্ছে আর কি। এখন কথা হচ্ছে যে যে শ্রমিকরা হচ্ছে বছরের পর বছর মালিকদের মুনাফা করে দিল, আজকে সেই মালিকরা এই করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে সেই শ্রমিকদের দায়িত্ব নেওয়ার জন্য তারা হচ্ছে ন্যূনতম মানবিক যে বোধ সেটা তাদের মধ্যে দেখা যাচ্ছে না। এই করোনা ভয়াবহ পরিস্থিতি আজকে গত কয়েকদিনের আমরা যদি দেখি যে করোনা আক্রান্ত হয়ে মৃতের যে সংখ্যা রেকর্ড সেটা 240 থেকে 50-এর কোটার মধ্যে উঠানামা করতেছে। এরকম একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে কঠোর লকডাউন চলতেছে, সেই অবস্থার মধ্যে মালিকরা হচ্ছে কারখানা উৎপাদন করে মুনাফা করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এটা খুবই নিন্দনীয় একটা বিষয়। আরেকটা ব্যাপার হলো যে এই করোনা পরিস্থিতি শেষে যদি শিল্প কারখানাকে আপনাকে
উৎপাদনশীল রাখতে হয় এবং দেশের অর্থনীতির চাকাকে যদি সচল রাখতে হয়, তাহলে পরে তো এই শ্রমিকদের এই দুঃসময়ে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করাটা হচ্ছে জরুরি। কিন্তু আমাদের মালিকরা সেদিকে যাচ্ছেন না। একদিকে হচ্ছে ছুটি নিয়ে তারা বিভ্রান্তি তৈরি করলেন। আমাদের শ্রমিকরা হচ্ছে গত 25 জুলাই থেকে 26, 27, 28, 29 শ্রমিকরা গ্রামের বাড়ি থেকে নানাভাবে অনেকেই দুর্ভোগ সয়ে তারা হচ্ছে কর্মস্থলে এসে পৌঁছাচ্ছেন। কেউ শত মাইল হেঁটে আসতেছেন, কেউ অটো রিক্সা, টেম্পো, নানা ধরনের ছোটখাটো যানবাহন, পণ্যবাহী গাড়ি অথবা আপনার প্রাইভেট গাড়িতে হচ্ছে 3 গুণ 4 গুণ ভাড়া বেশি দিয়ে তাকে হচ্ছে কর্মস্থলে আসতে হচ্ছে। তারপরে আসার পর দেখা গেল লকডাউনের বিধিনিষেধের কারণে কারখানাগুলি কিন্তু 26-27 তারিখে খোলা গেল না। শ্রমিকরা সেই শিল্পাঞ্চলে অবস্থান করতেছে। এই যে একটা হয়রানি, এই যে একটা নির্যাতন, লাঞ্ছনা, সেটা মানে মেনে নেওয়ার মতো না। অসংখ্য শ্রমিক এখনো গ্রামের বাড়িতে আছে। লকডাউনের কারণে সড়কে পরিবহন চলাচল বন্ধ আছে। তারা কিভাবে আসবে? কারখানা খোলার তারিখ চলে যাচ্ছে। যদি সময় মতো আসতে না পারে, তাহলে হয়তো তার ছুটিটা কর্তন হয়ে যেতে পারে, নয়তোবা তার চাকরিটা চলে যাওয়ার একটা আশঙ্কা আছে। এইরকম একটা ভয় ভীতি, একটা মানসিক চাপের মধ্যে আমাদের শ্রমিকরা রয়েছে। এরকম হ্যাঁ, একটা দুরবস্থার মধ্যে ফেলে দেওয়া হয়েছে আর কি। শাহিন ভাই ঠিকই কথা বলছেন যে এই ঈদে আসলে অসংখ্য শ্রমিক গ্রামের বাড়িতে গেছেন। তারা গ্রামের বাড়িতে আছেন, পরিবহন বন্ধ থাকার কারণে তারা আসলে চাইলেও এখন ঢাকামুখী হতে পারবেন না। তারপরে আমরা বিভিন্ন পত্রিকার মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি তারা পায়ে হেঁটে সহ বিভিন্ন মাধ্যমে তারা ঢাকা আসার চেষ্টা করতেছেন। আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন তোফাজ্জল হোসেন। আচ্ছা, আমরা গতবার দেখেছি এই ঢাকা ময়মনসিংহ রোডে ওই শ্রমিকরা পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকা ঢোকার চেষ্টা করেছিলেন গতবার। এবারও আমরা দেখতেছি সেটা। আপনি যেহেতু ওই অঞ্চলে আছেন, আপনি ওখানে কি অবস্থা দেখছেন? এবং আজকে গার্মেন্টস মালিকদের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা ঢাকায় যে সব শ্রমিক আছে তাদেরকে নিয়ে কারখানাগুলি পরিচালনা করতে চাই, কিন্তু আসলে বাস্তবে কি ঢাকায় যে শ্রমিক আছে তাদেরকে নিয়ে কারখানা পরিচালনা করা সম্ভব, নাকি যারা গ্রামে আছেন ঢাকায় আসতে পারেননি এই কারখানা খোলার পর তারা কাজে অংশগ্রহণ করতে না পারলে এই অজুহাতে তাদেরকে চাকরিচ্যুত করা, তাদের বেতন থেকে তাদেরকে কিভাবে বঞ্চিত করা যায়, এই ধরনের কোনো পায়তারা আপনি দেখছেন কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ যারা মমিনুর রহমান এবং সাথে যারা যুক্ত আছেন আমার শ্রম আমার লড়াইয়ের আজকের এই প্রোগ্রামে সবাইকে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমি বিষয়টা আলোচনার জন্য একটু বলি যে আসলে এই সমস্যাটা নিয়ে গতকালকেও আমরা একটা মিটিং করলাম আমাদের এখানে যে আঞ্চলিক ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি আছে। যেহেতু আমি আঞ্চলিক ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির শ্রমিক প্রতিনিধি, সেই হিসাবে এই সমস্যাগুলো আমাদের মধ্যে আলোচনা হয়। আমি একটু সমস্যার স্বরূপটা যদি একটু বলি তাহলে মনে হয় একটু বুঝতে সুবিধা হবে সবার। আমি কি শুনতে পাচ্ছেন কি আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। সেটা হচ্ছে আপনি যে প্রায় 23 শতাব্দীর ফ্যাক্টরি এই সরকার ঘোষিত কত লকডাউনের মধ্যে খোলা আছে বলে দৈনিক পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার সত্যতা আমাদের এই জন্য অর্থাৎ মানসিকের জন্যও তার সত্যতা রয়েছে। আমরা একটা ফ্যাক্টরি আমি নাম উল্লেখ নাই করি, দুটা ফ্যাক্টরি আসলে আমাদের এই রিজনে খোলা ছিল। দুটো ফ্যাক্টরির মধ্যে খোলা থাকার প্রেক্ষিতে আমরা এই বিষয়টা শ্রমিকরা আমাদেরকে আসলে জানাচ্ছিলেন যেরকম যে ওরা নাইট শিফট এসে ধরবে। সেই নাইট শিফট ধরার জন্য কারখানা অঞ্চল থেকে 50, 60, 70 কিলোমিটার দূরে অবস্থান করে যেসব শ্রমিক যারা এখন গ্রামে চলে গেছে তাদেরকে আসার জন্য বলছে। শ্রমিকরা জানতে চাচ্ছে যে এই সময়ের মধ্যে আমরা আসলে যাবো কিভাবে, কোনো পরিবহন বন্ধ। ম্যানেজমেন্টের বক্তব্যটা ছিল এরকম যে যদি কারখানায় উপস্থিত হওয়া যায়, শ্রমিকরা যদি উপস্থিত হতে পারে তাহলে তাদের চাকরি থাকবে, আর যদি তারা ওই শিফটে যোগদান করতে না পারে তাহলে তাদের চাকরি বন্ধ হবে। এইরকম অবস্থায় আসলে শ্রমিকরা খুব দিশেহারা এবং আতঙ্কিত ছিল। এই আতঙ্কগ্রস্ত হয়ে শ্রমিকরা আমাদের সাথে যোগাযোগ করে। আমরা বিষয়টি যেহেতু কলকারখানা অধিদপ্তরের সাথে কারখানার বিভিন্ন বিষয় ইন্সপেকশনের বিষয়টা জড়িত, আমরা তাদেরকে জানাই
এবং ক্রাইসিস কমিটির কমিটিকেও, যেটা কমিটির মেম্বার আমি, কমিটি কনভেনার সহ অন্যান্য যারা আছে সবাইকে জানাই। জানানোর প্রেক্ষিতে যে বিষয়গুলো আসলে হচ্ছে এখানকার শ্রম রিলেটেড যে দপ্তরগুলো আছে তারা তাদের অবস্থান থেকে একটা চেষ্টা করছে, কিন্তু চেষ্টাটাই দেখা গেল আসলে দিন শেষে এই চেষ্টাটা বিশেষ একটা সফল হয়নি। সফল হয়নি এই অর্থে যে আসলে বিষয়টা হচ্ছে ইন্সপেকশনের না, এটা হয়ে গেছে এখন জনপ্রশাসনের নিয়ন্ত্রণের বিষয়। অর্থাৎ লকডাউন কার্যকর করবে জনপ্রশাসন, সেই প্রেক্ষিতে জনপ্রশাসন কার্যকর করবে না আসলে লেবার ডিপার্টমেন্টে বা লেবার মিনিস্ট্রির এই দপ্তরগুলো কার্যকর করবে, সেই বিষয়টাতে এক ধরনের অস্পষ্টতা আছে। এই অস্পষ্টতা থেকে আমরা জনপ্রশাসনের এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তাদেরকেও যখন জানাই, এক অর্থে তাদের প্রথম দিকে একটু উদাসীনতা আছে। আমরা লাস্ট অবস্থা মানে একেবারেই সর্বশেষ পদক্ষেপ হিসেবে আমরা এখানকার মাস মিডিয়াকে জানাই। মাস মিডিয়াকে যখন জানাই তখন তারা উদ্যোগ নেয় নাইট শিফটে বন্ধ করে, যদিও এর পরের দিনও কারখানা খোলা ছিল। এর পরবর্তীতে বিভিন্ন অবস্থার বাস্তবতার প্রেক্ষিতে কারখানাগুলো এখন বাস্তবতাটা হচ্ছে এই যে আসলে সমস্যাটা এই কারখানা খুলছে বা কারখানা খোলা বন্ধ দিয়ে যে ইঁদুর বিড়াল আমরা খেলছি, সমস্যাটা আসলে এইখানে না। প্রথমত সমস্যাটা দেখেন এই তারিখে 19 তারিখে অর্থাৎ 20 তারিখে তো শ্রমিকরা যার যার অবস্থানে চলে যাওয়ার কথা, 19 তারিখ ডিউটি করে অনেকে রাত্রে রওনা দিচ্ছে। আমাদের এখানকার অবস্থাগুলো ছিল 19 তারিখে রওনা দিয়ে 21 তারিখে অর্থাৎ ঈদের দিন সকালে গিয়ে কিন্তু একটু বাড়িতে পৌঁছে, এইরকম যানজট ছিল। এবং এই ময়মনসিংহের শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলের শ্রমিকরা থাকে হচ্ছে প্রায় 100, 150, 70, 80 কিলোমিটার দূরে। সেটা সিলেটের একটা অংশে, একটা সিলেট বিভাগের এক অংশ শ্রমিক এখানে আসে, রংপুর বিভাগের এক অংশ শ্রমিক এখানে আসে। যার কারণে এই অবস্থার মধ্যে যেখানে গণপরিবহন 23 তারিখ থেকে বন্ধ হয়ে গেল, সেই রকম পরিস্থিতিতে শ্রমিকদেরকে হুমকি দিয়ে আতঙ্কগ্রস্ত করে আবার কারখানাতে ডেকে আনাটা, এটা মানবিক হিসাব থেকে যদি বলি এটা কোনোভাবেই কনসিডারেবল না। দ্বিতীয়ত যে বাস্তবতার কারণে কঠোর লকডাউন, সেই কঠোর লকডাউনটা তো এখন করোনা সংক্রমণের সবচেয়ে উচ্চ ঝুঁকি। সেই উচ্চ ঝুঁকিতে যে শ্রমিকরা এখন বাড়িতে গেলেন, সেই শ্রমিকরাই যদি আবার ছুটি আসেন, ফেরত আসেন, তাহলে দেখা যাবে যে সংক্রমণটা আসলে যেটাকে নিবৃত্ত করার জন্য সরকার লকডাউনের প্রোগ্রাম নিলে দেখা যাবে আসলে টোটালটা একটা বাস্ট হয়ে দেশব্যাপী আসলে ছড়ায়। এই ধরনের একটা পরিস্থিতি আসলে পরিস্থিতি মালিকদের না বোঝার কোনো কারণ নেই, মালিকরা বুঝছেন। কিন্তু মালিকরা বুঝে থাকতেও যে কাজটা হচ্ছে যে আসলে মালিকরা হচ্ছে নিয়ন্ত্রিত হয়তো মুনাফার দ্বারা, সুতরাং তার মুনাফার জন্য এখানকার মহামারী বা যাই কিছু ঘটুক না কেন তারা এইগুলোকে কোনো ভ্রুক্ষেপ করে। সেই কারণে এই আমরা গত বছরও আপনারা দেখছেন যে ময়মনসিংহে শ্রমিকরা এদিক দিয়ে শেরপুর অঞ্চলে, জামালপুর অঞ্চলে বা নেত্রকোনা অঞ্চলে বা আরো সুনামগঞ্জ অঞ্চলের শ্রমিকরা এইদিকে তো যাতায়াত করছিলেন, সেই শ্রমিকদের যাতায়াতের ক্ষেত্রে কি অবর্ণনীয় দুর্ভোগ তারা পোহাইত। ঠিক এবছরও আমরা দেখলাম আমাদের ময়মনসিংহের কয়েকটা ট্রানজিট যেটা হচ্ছে ব্রিজ বা আমাদের এখানকার বাইপাস অঞ্চল বলে যেখানে বিভিন্ন জেলার শ্রমিকরা একত্রিত হয়, সেখানেও শ্রমিকরা একত্রিত হয়েছে, তার যাওয়ার কিছুই নেই, দুর্ভোগের শেষ নেই। কত আপনি এখান থেকে ময়মনসিংহ থেকে ঢাকার দূরত্ব হচ্ছে 120-30 কিলোমিটার, সেটাতে শ্রমিকরা অটোতে এক জায়গায় 5 কিলোমিটার যায়, পরে আবার অটো চেঞ্জ করে, সেখানে এক একজন শ্রমিকের যেতেই আমাদের কাছে অনেক শ্রমিক দুঃখ করে বলছিলেন তার শুধু আসতেই 1500 টাকা লাগে। এখন এইরকম একটা বাস্তবতার মধ্য দিয়ে গত বছরের যে শ্রমিকদের দুর্ভোগ এই বছরও কোনো অংশে কম না। এখন এই বিষয়টা আসলে দেখভালের দায়িত্ব তো আসলে সামগ্রিকভাবে সরকারের বিধিনিষেধ উপেক্ষা করে যদি কোনো কারখানা খুলে
সেই দায়ভারটা আসলে সরকারের উপরেই বর্তায়। সরকার এই প্রেক্ষিতে আমরা দেখলাম যে আপনারা গত 23 তারিখ থেকে কঠোর লকডাউনের পরে বিভিন্ন জেলাতে আমাদের ময়মনসিংহ সিটি কর্পোরেশনও প্রায় 10 থেকে 15 লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে বিভিন্ন পথচারী বা শ্রমজীবী মানুষদের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতে। কিন্তু এই সময়ের মধ্যে যে শ্রমিকদেরকে ডেকে নিল, হাজার হাজার শ্রমিক, যে দুইটা ফ্যাক্টরির কথা বলি, এখানে তো প্রায় 2000 শ্রমিক, যে শ্রমিকদেরকে ডেকে নিল, সেই শ্রমিকরা যদি রাস্তায় অর্থদণ্ড দিয়ে থাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে, এই অর্থদণ্ডের দায়টা আসলে কে দিবে? এইরকম বাস্তবতা আছে। কারখানা মালিকের প্রেক্ষিতে আমরা কিন্তু শুনি নাই যে এখানকার সরকারের সমস্ত গোয়েন্দা সংস্থা জানার পরেও, জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তারা জানার পরেও ওই সংশ্লিষ্ট কারখানাগুলোকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে বা তার কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে, এরকম বাস্তবতা আমরা শুনি। সুতরাং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে শ্রমিকদের কাছে একটা প্রশ্ন যে মালিকরা তো মুনাফার কারণে গত বছর বা এই বছর শ্রমিকদেরকে দুর্ভোগে ফেলে দেওয়ার মধ্যে কোনো বোধ বিবেচনা মালিকদের তৈরি হয়নি। আবার সরকারের কোনোদের বোধোদয় হয়নি। সেই প্রেক্ষিতে শ্রমিকদের ক্ষোভ সরকার এবং মালিক, আসলে দুই পক্ষের প্রতি শ্রমিকদের ক্ষোভ তৈরি হচ্ছে। এই তারিখে যে সমস্যাটা আমরা খুব গভীরভাবে উপলব্ধি করছি সেটা হচ্ছে কারখানা খুলবে যদি লকডাউন হিসেবে বলি, সেটা 5 তারিখে মালিকরা ইতিমধ্যে আলটিমেট বা হুমকি দিয়ে রাখছে যে তারা লে অফে যাবে। আমি ময়মনসিংহ জোনের কথাই বলি, ইতিমধ্যে ময়মনসিংহ জোনের 3টা কারখানায় লে অফের ঘোষণা তারা দিয়েছিলেন, যদিও এর মধ্যে দিয়ে একটা আবার উইথড্র করছেন। কিন্তু এই পরিস্থিতিতে লে অফটা কোনোভাবেই আইনসম্মত। কেন আইনসম্মত না? 23 তারিখ থেকে তো কঠোর লকডাউন চলছে। সাধারণ ছুটির মধ্যে তো রুটিন ওয়ার্ক করা যায়, চাকরি ছুটি বা ছাঁটাই বা লে অফ করতে গেলে শ্রমিকদের ইনফর্ম করার বিষয়, শ্রমিকদেরকে নোটিশ দিয়ে বা তাদেরকে সবাইকে অবগত করার বিষয়। যেখানে ফ্যাক্টরি বন্ধ সেখানে তো লে অফ কার্যকর বা লে অফের প্রসিডিউরটা মেনটেন করার সুযোগ নেই। যার কারণে এখানকার কয়েকটা ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিগুলোতে লে অফের তারা উদ্যোগ নিয়েছিলেন, তাদের সাথে এখানকার সংশ্লিষ্ট দপ্তর বা আমাদের একটা যোগাযোগের পরে এর মধ্যে কেউ কেউ লে অফ থেকে সরে আসছে। এখন বিজেএম এর সভাপতি যদি এই হুমকি দিয়ে থাকে যে যদি 1 তারিখে কারখানা খোলা না হয় তাহলে মালিকরা লে অফে যেতে বাধ্য হয়, লে অফের আসলে আইনটা কি? আচ্ছা, আমরা লেআপের তোফাজ্জল ভাই, আমরা এই লেআপের বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা করতে চাই। আমরা পরবর্তীতে আবার এই একই বিষয় নিয়ে আপনার কাছে ফিরবো। এখন আমি সুমির কাছে যেতে চাই। সুমি, কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনাকে দেখা যাচ্ছে না, সম্ভবত আপনার ওখানে বিদ্যুৎ নাই, যার কারণে। হ্যাঁ, তারপর কথা শোনা যাচ্ছে। আমরা আপনার কাছে যে প্রশ্ন, সবার কাছে যে প্রশ্ন ছিল একই প্রশ্ন আপনার কাছে, সেই সাথে সাথে আপনাকে এও বলে রাখি, মালিকরা আসলে আজকে বলছিলেন যে জাতীয় স্বার্থে কারখানাগুলি খুলে দেওয়া উচিত, কিন্তু শ্রম শক্তির নিরাপত্তা নিশ্চিত না করে মালিকদের এই পরিস্থিতিতে কারখানা খোলার যে দাবি মালিকদের, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? ধন্যবাদ মমিন ভাইকে। আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমার শ্রম আমার লড়াই, এই যে ফেসবুক যে ভার্চুয়াল লাইভ প্রোগ্রাম গুলো যে হয়, এই আয়োজক বিন্দুদেরকে আমি সেই সাথে ধন্যবাদ জানাবো আমার সংগঠনের কেন্দ্রীয় কমিটির আমার নেত্রী সুলতানা ম্যাডাম সহ সকল শ্রমজীবী মেহনতি শ্রমিক ভাই বোন, এমনকি যারা আলোচনা করতেছেন বা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, এমনকি সময় উপযোগী একটা এই প্রোগ্রাম। আসলে প্রোগ্রামটা অনেক শ্রমিকরা কিন্তু আমাদেরকে ফোন করতেছে, বিশেষ করে 24 তারিখ থেকে ফোন করা শুরু করছে যে আসলে আমাদের কি হবে, যেহেতু 23 তারিখ থেকে লকডাউন দিচ্ছে, কিন্তু মালিক পক্ষরা বলছে অনেকের কারখানা 25 তারিখে খোলা, যেমনটা বলে গেছে আগের আলোচক বিন্দু যারা আলোচনা করছে তারা, যে 25 তারিখ থেকে 28 তারিখের ভিতরে কারখানা খোলার কথা বলছে। আবার অনেক ফ্যাক্টরি 1 তারিখ থেকেও রান করার কথা। আসলে একটা জিনিস আমরা ভালো করে জানি যে আমাদের, আর এটাও মানে ঠিক আছে যে আইন যাই থাকুক না কেন, যখন শ্রমিকের পক্ষে যায় তখন মালিক কিন্তু সেটা মানতে নারাজ, যখন শ্রমিকের বিপক্ষে যায় তখন কিন্তু আমরা বারবারই দেখতেছি
যে মালিকরা এক চুল পরিমাণ লড়ে না, সরকারের উপরে আমাদের কোনো কথাই নাই একদম, মানে ওনারা যে এত মানে সাধু কি বলবো, 20 সালের মতো সেম অবস্থা হয়ে গেছে। কিসের হচ্ছে লকডাউন, কিসের কঠোর লকডাউন, কিসের শাটডাউন। আসলে গার্মেন্টস সেক্টরে যারা কাজ করি, আসলে এই গার্মেন্টস সেক্টরের শ্রমিকরা, এই যে যারা শিল্পীর সাথে আছে, আসলে তারা হচ্ছে আসলে মানুষ না, তারা হচ্ছে রবট। এটা আমরা শুরু থেকে বলতেছি। বা গার্মেন্টস এর মালিকরা যেমন মনে করে তারা চায়না থেকে জাপান থেকে মেশিন তারা ক্রয় করে, সেই সাথে মনে হয় শ্রমিকও ওই রকম মেশিনের মতো। তা না হলে সরকার দেশের কথা চিন্তা করে দফায় দফায় লকডাউন দিছে, শাটডাউন দিছে, কঠোর লকডাউন দিছে, বিভিন্ন ভাবে এক একবার এক একটা স্টেপ বাই স্টেপ এগিয়ে গেছে। কিন্তু আমরা বরাবরই দেখছি শ্রমিকরা কিন্তু কোনোটারই আওতায় পড়ে নাই। 20 সালে যখন লকডাউন দিল, শ্রমিকরা যখন গার্মেন্টস সহ যখন লকডাউন দিল, তখন আমরা দেখেছি মালিকরা উল্টাপাল্টা সিদ্ধান্ত দিচ্ছে। বিজিএমই যেমন বিকেএমই থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে আমরা নোটিশ পাইছি যে সবাই কিন্তু 5 আগস্ট পর্যন্ত লকডাউনের সাথে তারা কিন্তু কারখানাগুলো বন্ধ রাখছে, কিন্তু আমরা বিজিএমই থেকে এখন পর্যন্ত কোনো এরকম সিদ্ধান্ত পাই নাই। কারণ বিজিএমইরা সবসময় চাচ্ছে যে কারখানাটা যাতে খোলা রাখে, তারা রান করুক। এই যে একটা তাদের মন মানসিকতা, এই যে একটা পুঁজিবাদীদের যে একটা মানে কি বলবো, যে তারা আসলে দেশের এই ক্লান্তি লগ্নে ক্রাইসিস মুহূর্তে তারা এখনো মানে আসলে তারা কি চিন্তা করে না যে আমাদের বাংলাদেশ হচ্ছে একটা হচ্ছে মধ্যম আয়ের দেশ মাত্র, যাদের শ্রমে গ্রামে আজকে মধ্যম আয়ের দেশ হচ্ছে। তো তারা কি মনে করে না যে আমাদের যে রাষ্ট্রটা ছোট, মুখে মুখে কাগজ কলমে আমরা যে যাই বলি না কেন যে আমাদের যে সিঙ্গাপুর জাপান হয়ে গেছে, উন্নয়নের লক্ষ্যে পৌঁছেছে, ঠিক আছে দেশে উন্নয়ন হয়েছে, হ্যাঁ পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু হওয়ার মানে পদ্মা সেতু হয়ে কি হয়েছে, যদি শ্রমিকের জীবন মান উন্নয়ন না হয়, শ্রমিকের যদি তার অধিকার যদি সে না ফিরে পায়, বা শ্রমিক যে বাঁচবে, বাঁচার মতো যে তার যে স্বাস্থ্যবিধি, বা এই যে মহামারী করোনাতে যে একটা এই কি বলবো করোনা যে করাল গ্রাস একটা যে হচ্ছে, তাহলে এইখানে মালিকরা তাদের মন মানসিকতাটা কতটুকু। আমাদের দেশ পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াটা কি অবস্থা হয়েছে সবাই কিন্তু আমরা জানি কম বেশি। তো আমাদের দেশে তো এরকম কোনো ভালো কোনো ওইরকম মেডিকেল নাই, গ্রাম অঞ্চলগুলোতে বা শহরগুলোতে পর্যাপ্ত কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই। যদি কোনো ভাবে একটা বিরাট আকার ধারণ করে, তাহলে এই এই যে 40-45 লক্ষ যে গার্মেন্টস শ্রমিক আছে, এটার মানে কি হবে, মালিকদের মানে মন মানসিকতাটা কোথায় দেখেন। আজকে মনে করেন যে ম্যাজিস্ট্রেট আসতেছে, আমি সারোয়ার ভাইয়ের একটা পোস্ট দেখে আমি একটু অবাকই হইলাম যে ম্যাজিস্ট্রেট আইসা নাকি মাত্র 10,000 টাকা জরিমানা করছে। আসলে 10,000 টাকা, এটা একটা ফ্যাক্টরিতে যদি প্রতিদিন 10,000 টাকা করে জরিমানা করে, তাও মালিকদের কোনো যায় আসে না। কারণ বাংলাদেশে বর্তমানে এত পরিমাণে কাজ, আমি বেশ কয়েকটা ফ্যাক্টরিতে খোঁজ নিছি। আমার এলাকায় মাল্টিফেস নামে একটা ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিতে ওনারা তাদের সাবকন্ট্রাক্টের কাজ করাইতেছে আরো 27টা ফ্যাক্টরিতে। তার মানে বুঝেন যে তাদের ফ্যাক্টরিতে প্রত্যেকদিন শ্রমিকরা রাত 12টা থেকে 2টা পর্যন্ত ডিউটি করতেছে, শুক্রবারে 8 ঘন্টা ডিউটি করে, 10 ঘন্টা ডিউটি করে। তারপরেও যদি 27টা ফ্যাক্টরিতে তারা সাবকন্ট্রাক্ট করায়, তার মানে দেখেন কতটা মানে কাজের চাপ। তাহলে এই যে এই অবস্থার ভিতরেও যদি মালিকরা এখনো যদি তারা এত বছর ব্যবসা করে আইসা যদি 5-6 দিন শ্রমিকের জন্য, দেশের মানুষের জন্য, দেশের কথা চিন্তা করে তারা যদি ছাড় না দেয়, আসলে এই লজ্জা রাখার আমাদের কোনো জায়গা নাই। আরেকটা কথা বলবো, যেটা এই দেখেন ম্যাজিস্ট্রেট আসতেছে, প্রশাসনকে জানাইতেছি, কলকারখানার ইন্সপেক্টরকে জানাইছি, কলকারখানার ইন্সপেক্টর এখন বলে আমাদের কি করণীয়, আমাদের তো ওই রকম এখতিয়ার নাই যে আমরা যাই অ্যারেস্ট করবো বা সিলগালা করবো, আমাদের ওই পাওয়ারটা দেওয়া নাই। আমরা যেখানে জানানোর জানাইছি, এখনো কিন্তু কারখানা ভিতরে গেটের বাইরে তালা দিয়ে ভিতরে কিন্তু শ্রমিকরা কাজ করতেছে। আবার যদি কোনোভাবে ইনফরমেশন দেওয়া যায়, তখন কিন্তু তারা তালাবদ্ধ করা পিছনে গেট দিয়ে শ্রমিকদের বের করে দিচ্ছে। এর মানে কি, এর মানে কি বোঝায়, এই গত 25 তারিখে ডিবিএল গ্রুপের মাইমুন টেক্সটাইল, কালার সিটি, ডিবি টেক্স, সিসিএল, হামজা সব কয়টা সমীর ওখানে সম্ভবত নেটের সমস্যা হয়ে গেছে। আমি সুমিকে শুনতে পাচ্ছি না, আপনারা কি শুনতে পাচ্ছেন? না না, হ্যালো, শুনতে পাই না তো। আচ্ছা সমীর ওখানে নেটের সমস্যা, আমরা আবারও ওর ওখানে নেট
সমস্যা যেহেতু আছে, পরবর্তীতে আবারও তাকে যুক্ত করার চেষ্টা করব। মানে সবকটা বিভাগই চালু করছে তারা। আচ্ছা। যখন 25 তারিখে কারখানা ঢুকতে না দিয়ে তারা কি করতেছে যে এই হয়েছে কারখানা আরো কয়েকদিন ছুটি ঘোষণা করা হয়েছে বা 28 তারিখের পরে সিদ্ধান্ত দিব। আচ্ছা, আমরা এখন ডলি আপা শুনতে পাচ্ছেন? যে সুমির ওখানে লাইনের সমস্যা। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি, এখন আপনারা পাচ্ছেন কিনা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ডলি আপার কাছে একই প্রশ্ন, মানে মালিকরা আসলে 40 বছরে তাদের একটা কারখানা থেকে দেখা গেছে কেউ 10টা 15টা 20টা পর্যন্ত কারখানার মালিক হয়েছে, অর্থনৈতিক ভাবে তারা সমৃদ্ধ হয়েছেন। কিন্তু এই মহামারীতে আসলে কয়েকদিন, 10 দিন বা 15 দিন দেশের কথা চিন্তা করতে হবে। হ্যাঁ, শ্রদ্ধাশীল আমরা শ্রমিকরা। হ্যাঁ সুমি, কারখানা না খুললে সমস্যা, তো আমরা চাই যে হ্যাঁ কারখানা অবশ্যই খোলা রাখুক। তারা তো একবারও বলতেছে না যে ভ্যাকসিন দেয়, সকল শ্রমিকদের ভ্যাকসিনের আওতায় আনি। হ্যাঁ সুমি, হ্যালো। হ্যাঁ মমিন ভাই, আমি শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? কিছুক্ষণ আগে আপনার ওখানে নেটের সমস্যা ছিল, যার কারণে আমরা ডলি আপাকে আলোচনা করার জন্য আহ্বান করছিলাম। আপনার কাছে আমরা আবার ফিরে আসবো কিছুক্ষণ পরে। ডলি আপার কাছে যেতে চাই। হ্যাঁ ডলি আপা, আমরা জানি মালিকরা আসলে মালিকরাই গত 40 বছরে আসলে তারা একটা কারখানা থেকে এমনকি 20টা কারখানার পর্যন্ত মালিক হয়েছেন। তারা আসলে তারা দেশে বিদেশে নানান ভাবে তারা মানে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হয়েছেন। কিন্তু এই মহামারীর কালে 10 দিন বা 15 দিন বা 20 দিন শ্রমিকদের দায় নেবেন, এই অবস্থা কি তাদের তৈরি হয়নি? আপনি কি মনে করেন? আচ্ছা, ধন্যবাদ মমিন ভাই, এবং ধন্যবাদ জানাই আমার শ্রম আমার লড়াই ফেসবুক পেজের যারা নির্মাতা, এবং আরো ধন্যবাদ জানাই আমাদের সাথে যারা বিভিন্ন এলাকা থেকে আমাদের সহকর্মী, শ্রদ্ধেয় বড় এবং সিনিয়র ভাই যারা ধন্যবাদ জানাই। আসলে মমিন ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন আসলে খুবই একটা জটিল প্রশ্ন। কারণ এটাকে আমরা জটিল বলেই মনে করি, কেননা আজকে আপনি একটা কথা বলেছেন যে 40 বছরের একটা সেক্টর, তাহলে এই সেক্টর, তাহলে কি মালিকদের কি এমন কোনো ক্ষমতা হয়নি যে আজকে এই 5 দিন 10 দিন যে শ্রমিকরা বেশি যে ছুটিটা পাচ্ছে, তাহলে তাদেরকে তাদের একটা বেতন দেওয়ার মতো কয়দিন? একটা শ্রমিক যদি তাদের বেতন যদি 9,000 9,500 হয়, তাহলে তাদের 5 দিনের স্যালারি কয় টাকা আসে? আমরা জানি আমাদের গার্মেন্টস শ্রমিকরা তারা যখন প্রতিটা ঈদ বা উৎসবের সময় তারা যখন ছুটি পায়, অবশ্যই তারা জেনারেল ডিউটি করে। সেখানে দেখা যাচ্ছে 5 দিন 6 দিন করে তারা জেনারেল ডিউটি করে। তাহলে 5 দিন 6 দিন জেনারেল ডিউটি করার পরে যারা সরকারি 3 দিনের ছুটি দেওয়া হয়, সেটাকে যুক্ত করে হয়তো কোনো কারখানায় 9 দিন, কোনো কারখানায় 10 দিন বা কোনো কারখানায় 8 দিন করে ছুটি দেওয়া হয়। তাহলে সেখানে দেখা যাচ্ছে সেই হিসাবটুকু যদি আমরা করি, তাহলে আজকে এই মহামারী কালে আমাদের শ্রমিকরা যে এই তাদের শ্রমের বিনিময়ে আজকে এই বাংলাদেশ ডিজিটাল এবং বাংলাদেশ মধ্য আয়ে পরিণত, এবং মালিকরা তারা বড় বড় বাড়ি গাড়ি এসি রুমে থাকতেছে এবং তাদের ছেলে মেয়েদেরকে বিদেশে লেখাপড়া করাইতেছে, এবং একটা ফ্যাক্টরি থেকে 2, 4, 5টা 10টা এবং গ্রুপ ফ্যাক্টরি তৈরি করতেছে। মমিন ভাই, আমরা কিন্তু ডলি আপাকে দেখতে পাচ্ছি না। আসলে এখানে একটু বিদ্যুতের সমস্যা, বিদ্যুৎ নেই তো ভাই, আমাদের এখানে বিদ্যুৎ নাই, তো আমরা একটু ঝামেলায় আছি। ওকে, তো সরি। তো এখন দেখা যাচ্ছে যে তাহলে আজকে এই শ্রমিকদের শ্রমের বিনিময়ে মালিকরা গ্রুপ ফ্যাক্টরি তৈরি করতেছে, 10টা 20টা 15টা করে ফ্যাক্টরি তৈরি করতেছে, এবং বিদেশে বিভিন্ন রাষ্ট্রে তারা বাড়ি গাড়ি করতেছে। তাহলে আজকে দেখা গেছে আমাদের শ্রমিকরা যদি 5 তারিখ পর্যন্ত তাদের হচ্ছে ছুটিটা, যেহেতু এখনো কিন্তু আমাদের শ্রমিকদের নিশ্চিন্ত ভাবে বলা হয় নাই যে তাদের আসলে কারখানাটা কবে খুলে দেওয়া হবে বা তাদের ছুটিটা কোন পর্যন্ত, শুধু সরকার যে ঘোষণা দিয়েছে যে 5 তারিখ পর্যন্ত আমাদের যে হচ্ছে করোনা মহামারীর কারণে লকডাউন দেওয়া হয়েছে বা শাটডাউন দেওয়া হয়েছে, সকল কলকারখানা এবং শিল্প কারখানাগুলো বন্ধ থাকবে। সেক্ষেত্রে দেখা গেছে
আসলে আমাদের শ্রমিকরা এখনো বিভিন্ন ভাবে বিভ্রান্তে ভুগতেছে, কারণ তাদেরকে এখনো নির্দিষ্টভাবে বলা হয়নি যে তাদের অফিস কবে খোলা বা তাদের ছুটি কয়দিন। কারণ আমরা দেখা গেছে আমাদের বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন অঞ্চলে আমাদের ফ্যাক্টরি গুলা যদিও কোনো কোনো ফ্যাক্টরি বন্ধ রাখছে, কিছু কিছু ফ্যাক্টরিতে দেখা গেছে তারা চুরি করে করে চালাচ্ছে। কারণ বিভিন্ন শ্রমিকরা আমাদেরকে ফোন করে বলতেছে যে আপা, আমাদেরকে তারা ফোন করে ডাকতেছে যে আমরা আমাদের ফ্যাক্টরি আপনাদের কেউ বলতেছে 28 তারিখে খোলা, কেউ বলতেছে 30 তারিখে খোলা, আবার কেউ বলতেছে এই যে কিছুক্ষণ আগে সুমিয়াপা একটা ফ্যাক্টরির কথা বলে গেছে যে কাশিমপুর নয়াপাড়া, এখানে এই ফ্যাক্টরিটা আমরা আজকে বন্ধ করে দিতে সক্ষম হয়েছি। সেটা হচ্ছে যেখানে সুমি এবং আমি মানে দিনে মনে হয় তাদের কাছে 2, 4, 5, 10 বার যে যোগাযোগ না করছি সেটা কোনো ব্যাপারই না। তারা ফ্যাক্টরি চালাচ্ছে, তারা গ্রুপ ফ্যাক্টরি মালিক, যে ফ্যাক্টরিটার নাম বলা হয়েছিল মাল্টিফেপস লিমিটেড, যে সে বিশাল একটা গ্রুপ ফ্যাক্টরি মালিক। তাদেরকে ফোন করিয়ে প্রশাসন দিয়ে ফোন করা হয়েছে, কলকারখানার লোক দিয়ে ফোন করানো হয়েছে, তারপরও তাদের ফ্যাক্টরিটা বন্ধ করাতে পারি নাই। শ্রমিকদের কাছে আমরা যখন শ্রমিকদের নিয়ে কাজ করি, তখন যদি আমরা শ্রমিকের পক্ষে কোনো কাজ করতে না পারি, তখন আমাদের কাছেও লজ্জিত মনে হয়। যখন আমরা তাদের পক্ষে কিছু করতে না পারি, তখন আমাদের কাছে অনেক লজ্জিত মনে হয় যে আমরা এ দেশে কিসের জন্য কাজ করতেছি, কাদের জন্য কাজ করতেছি। শুধু এ দেশে কি পুঁজিবাদী যারা, তাদের এই কথার মূল্য আছে? তারাই যেটা বলবে সেটাই কি সঠিক? তারা যেটা হ্যাঁ, সিদ্ধান্ত নেবে সেটাই কি ডলিয়াপা। সঠিক? হ্যাঁ, হ্যাঁ, আপনার তাহলে প্রশ্ন আমাদের ধরেই ডলিয়াপা যে কথা বললেন যে আসলে মালিকরা যা চাবে সেটাই হবে, নাকি শ্রমিকরা তার অধিকার সে ফিরিয়ে পাবে, এই জায়গাতে আশরাফুজ্জামান ভাইয়ের কাছে যেতে চাই। আমরা জানি আজকে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন যে মালিকদের প্রতি আহ্বান করছেন ছাঁটাই লেআপ যাতে না করা হয়, না করার জন্য উনি বিশেষভাবে অনুরোধ করছেন। আসলে কি শেষ পর্যন্ত মালিকদের প্রতি যে আহ্বান করলেন শ্রম প্রতিমন্ত্রী, এই আহ্বান কি মালিকরা রাখবেন? আর যদি না রাখেন, লে অফ বা ছাঁটাইয়ের দিকে যদি তারা যান, তাহলে শ্রমিক নেতা হিসেবে আপনারা কি ভাবছেন? ধন্যবাদ মমিন ভাই। সরকার শ্রম প্রতিমন্ত্রীর অনুরোধ করবে কেন? আমাদের দেশে আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ নাই, এটা আমরা অতীতে দেখে আসতেছি। এই আইনের যে প্রয়োগ নাই, এই না থাকার কারণে আজ মালিক পক্ষকে আমাদের অনুরোধ করতে হতেছে। কিন্তু যতই অনুরোধ করছে, কোনো মালিকই তো কোনো অনুরোধ রক্ষা করে নাই আজ পর্যন্ত। আমরা অনুরোধ করে যাব, মালিকরা যা ইচ্ছে তাই করতে যাবে। আপনি পরিষ্কার ভাবে আমাদের দেখা যাচ্ছে যে যেখানে সরকার আগে থেকে পূর্ব নির্ধারিত একটা তারা ঘোষণাই দিয়ে গেছে যে 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কঠোর লকডাউনে সরকার যাবে। এটা যখন জানার পরেও মালিকরা যেহেতু শ্রমিকদেরকে ঈদের আগে জেনারেল ডিউটি করাইছে, যে কথাগুলো আমার ছোট বোন বললে গেছে, যে তাদেরকে তাহলে কয়দিন এখানে ছুটি, তারা তো 8 দিন 10 দিন ছুটি, ঈদের ছুটি স্বাভাবিক পায়, তাহলে 2 সপ্তাহের লকডাউন সেখানে আছে 14 দিন, তাহলে কয়দিন? 5 দিন বা 6 দিন অতিরিক্ত টাইম। এই টাইমটা মালিকরা জাতীয় স্বার্থে কেন তারা এই জিনিসটা মানতেছে না? মালিকরা কি এই 5-6 দিন কি সহ্য করতে পারতেছে না? এই জন্য মালিকরা সরকারের বিভিন্ন মহলে, সচিবালয়ে সচিবদের সঙ্গে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিভিন্ন জায়গায় দয়ান দরবার বা আপনি দর কষাকষি করতেছে 1 তারিখ থেকে কারখানা খোলার জন্য। কেন এই 5টা দিন কি মালিকদের সহ্য করা যায় না জাতীয় স্বার্থে? যেখানে বিশেষ একটা পরিস্থিতি চলতেছে, করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি, মৃত্যুর হার প্রতিদিনে 247 জন মনে হয় আজকেও না মারা গেছে। তাহলে এই যে একটা পরিস্থিতিতে আমরা মালিকদেরকে অনুরোধ করবো কেন? মালিক কি বিদেশি মালিক? মালিক তো এই দেশেরই মালিক, আমরাও এই দেশের নাগরিক, মালিকও এই দেশের নাগরিক। মালিক তো ভিন্ন লোক না। যদি আমরা পাকিস্তান আমলের কথা বলি, সে সময় 22 পরিবার ছিল, তারা ছিল বিদেশি মালিক, খানেরা ছিল সেখানে, তারাও তো সেই সময় এ ধরনের শোষণ নির্যাতন করে নাই। তাহলে এখন আমরা বাঙালি, ফ্যাক্টরির মালিকও বাঙালি, আমরা শ্রমিকরাও বাঙালি, তাহলে আমরা আজ কেন এক ভাই আরেক ভাইকে অনুরোধ করতে যাব? এইটুক মালিকরা ছাড় দিতে পারে না? শ্রমিকরা তো সব সময় সবকিছুতে ছাড় দিয়ে গেছে, তাহলে মালিকরা কি ন্যূনতম এই ছাড়টুকু দিতে পারে না?
কেন আমরা মালিকদেরকে বারবার অনুরোধ করতে যাব? মালিকরা কেন সরকারের সঙ্গে এই জিনিসটা দাম দরবার করতে যাবো? আমাদের এই মুহূর্তে মালিকরা যদি বলে যে জাতীয় স্বার্থে কারখানা খুলে দেওয়া উচিত, আমরা মনে করি জাতীয় স্বার্থে শ্রমিকের শ্রম শক্তির যে নিরাপত্তা নিশ্চিত করা উচিত এবং সকল শ্রমিককে টিকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং এই 14 দিন যে সরকারি বিধিনিষেধ আছে, এটা সকলকে মাইনে চলতে হবে। এখানে অনুরোধ করার কিছু নাই। এই 14 দিন মানতেই হবে। সকল দেশের 16 কোটি মানুষ সবাই যদি এইটা মানে, আমাদের এই সেক্টরের শিল্পপতিরা কেন মানবে না? ওনাদেরকে কেন অনুরোধ করতে হবে? আমরা বুঝি যে আমাদের জাতীয় অর্থনীতির চাকা সচল রাখতে কারখানা খোলা রাখতে হবে, মাল শিপমেন্ট করতে হবে, শ্রমিকদের কাজ করতে হবে। জীবন জীবিকার তাগিদে শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেও, করে নাই তা না, অতীতে তো শ্রমিকরা কাজ করেছে। তাহলে এই 14টা দিন আমরা কি সহ্য করতে পারি না? ঈদের সঙ্গে প্লাস হয়েছে মাত্র 4-5টা দিন বা 6 দিন। এই 6টা দিন মালিকরা কেন ধৈর্য ধরতে পারছে না? কেন মালিকরা এইটুকু ছাড় দিচ্ছে না? শ্রমিকরা তো সবকিছু ছাড় দিয়েছে, মালিকরা কেন ছাড় দেবে না? নাকি মালিকরা যা বলবে তাই হবে? হ্যাঁ, আসলে ধন্যবাদ। মালিকরা আসলে বরাবরই কখনোই আমরা দেখিনি তারা ছাড় দেয়। আমরা আসতে চাই নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন এম এ শাহিন। শাহিন ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ শাহিন ভাই, হ্যাঁ, এই শ্রম প্রতিমন্ত্রী যে কথা বলছেন, মালিকদের প্রতি যে আহ্বান জানাইছেন, আমরা কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আবার দেখি মালিকরা সেই সরকারের মানে আহ্বানগুলি যখন রাখতে যান তখন তারা বিভিন্ন শর্ত জুড়ে দেন। আমরা গতবারের যদি দিকে তাকাই, তখন মালিকরা শেষে গিয়ে 5,000 কোটি টাকা প্রণোদনা নিলেন। নেওয়ার পরে শ্রমিকদের থেকে আবার 45% 65% বেতন তাদেরকে দিলেন, 35% বেতন কর্তন করলেন। মানে ঘুরে ফিরে আসলে মালিকরাই লাভবান হলেন, ক্ষতিগ্রস্ত হলেন শ্রমিকরাই। এই পরিস্থিতিতে এবারও যদি এই পরিস্থিতির দিকে যায়, তাহলে তো মানে শ্রমিক সংগঠনগুলি এটা কিভাবে রুখে দেবে? এবং এই শ্রমিকরা কি বরাবরই তারা লসের ভাগটাই নেবে? শ্রমিক সংগঠক হিসেবে আপনারা কি ভাবছেন এবার যদি এই পরিস্থিতি হয়, এই পরিস্থিতিতে আসলে আপনারা কোনো ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কোনো ভাবনা ভাবছেন কিনা? জি, ধন্যবাদ মমিন ভাই। এখানে বিষয়টা হলো যে সরকার যখন লকডাউন ঘোষণা করলেন 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, আমরা দেখলাম যে সরকারের সেই ঘোষণার সাথে মিল রেখে আপনার নিট গার্মেন্টস মালিকদের যে সংগঠন বিকেএমইএ এবং টেক্সটাইল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারাও কিন্তু 5 আগস্ট পর্যন্ত তাদের সদস্য কারখানাগুলাকে বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে এবং তারা ঘোষণা দিয়েছে বন্ধ রাখার জন্য। কিন্তু বিজিএমইএ সেটা করলেন না। তার কারণটা হচ্ছে যে সরকারের বা রাষ্ট্রীয় সিদ্ধান্ত অবমাননা করার মতো দুঃসাহস বিজিএমইএ পেল কোথায়? প্রশ্নটা হলো এই জায়গায়। এখন সরকার তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, সরকার ব্যর্থ হচ্ছেন, ফলেই এখন অনুরোধের হাত বাড়াচ্ছেন যে আপনাদেরকে অনুরোধ করি আপনারা কারখানা খুলবেন না, অথবা এই বিপদের সময়ে কোনোভাবেই কারখানা শ্রমিকদের ছাঁটাই করা যাবে না, লেঅফের দিকে যাওয়া যাবে না। এসব তো অনুরোধ করার বিষয় ছিল না। এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত সরকার ঘোষণা করলে মালিকদের কাঁধে কয়টা মাথা আছে যে রাষ্ট্রের সিদ্ধান্ত অমান্য করে? এবং তাদের বিরুদ্ধে যদি সরকার অ্যাকশন নিত, তাহলে পরে তারা হচ্ছে এই ধরনের ফাজলামো করার সুযোগ তারা হলো পেত না। সরকার তাদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে এবং তাদের কথা শুনতে শুনতে এখন একরকম হচ্ছে তাদের হাতের খেলার পুতুল হয়ে গেছে সরকার। সরকার করোনার শুরুতেই প্রণোদনা দিলেন, যে কথাটা আপনি বললেন, সেই ধরনের সরকারি সুবিধা রাষ্ট্রীয় সুবিধা নেওয়ার পরেও কিন্তু মালিকরা, আমরা দেখলাম করোনার প্রথম ঢেউয়ের সময় আমাদের 3.5 লাখ গার্মেন্টস শ্রমিককে সেখানে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের আইনগত কোনো পাওনা দেওয়া হয় না। মালিকরা যার যার মতো করে কারখানা লেঅফ ঘোষণা করলেন, বন্ধ করলেন, শ্রমিক ঢালাওভাবে ছাঁটাই করলেন, যেন তেন ভাবে যা খুশি তারা করে যাচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে সেই মালিকদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে হচ্ছে তারা এখন বেপরোয়া আচরণ করতেছে। তারা মনে করে যে এই দেশ এখন হচ্ছে তাদের মুঠুরে। কিন্তু আমরা তাদেরকে এটা স্মরণ করিয়ে দিতে চাই যে এই বাংলাদেশ 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশ এই আজকে বিজিএমইর কাছে জিম্মি নয়, সরকার জিম্মি হতে পারে। সরকার যদি ক্ষমতায় টিকে থাকার নেশায় তাদের পুতুল হয়ে থাকেন, তাহলে সরকারকে এর মূল্য দিতে হবে।
যদি কোনো কারণে এই দেশের একটা দুর্যোগময় পরিস্থিতির মধ্যে মালিকরা আজকে যে ধরনের হুমকি দিচ্ছেন যে 1 তারিখের মধ্যে কারখানা খুলতে না দিলে তারা হচ্ছে লেঅফের দিকে যাবেন, কিন্তু একটিবারও তারা ভাবেন না যে আজকে দেশে যে করোনা ভয়াবহ পরিস্থিতি, যে হারে আজকে হচ্ছে মানুষ মারা যাচ্ছে, যেখানে মানুষকে বাঁচানো হচ্ছে প্রথম দায়িত্ব, সেই বিষয়টা তারা বিবেচনায় না নিয়ে তারা হচ্ছে তাদের মুনাফার দিকটা বিবেচনা করছেন। এরা মুনাফা করতে করতে মুনাফার অতি লোভ তাদেরকে তাদের যে মানুষের জায়গা থেকে তারা হচ্ছে এখন জানোয়ারে পরিণত হয়ে গেছে। কথাটা বলতে হচ্ছে, যদিও বলা উচিত নয়, তারপরে কথাটা বলতে বাধ্য হলাম যে তাদের আচরণটা এখন এই জায়গায় গিয়ে পৌঁছেছে। যদি মালিকরা কোনো কারণে এই 1 তারিখ থেকে এই লকডাউনের মধ্যে তারা যদি আপনার কারখানা লেঅফের দিকে যাওয়ার চিন্তা করে থাকেন, তাহলে তারা বিপদের দিকে অগ্রসর হবেন। এইটা যদি করেন তাহলে সারা দেশের শ্রমিকরা এই করোনাকালীন সময়ে বিগত 1.5 বছরের মধ্যে তারা যে জীবনের ঝুঁকি নিয়ে কারখানার উৎপাদন সচল রাখলেন, দেশের অর্থনীতি সচল রাখলেন, তাদের সেই ভূমিকার কারণে তাদেরকে সরকার এবং মালিকদের পক্ষ থেকে পুরস্কৃত করা উচিত ছিল। সেটা না করে এই সময়ে এসে যদি কোনো কারণে আবারও সেখানে কারখানা লেঅফ করতে যায়, তাহলে কিন্তু শ্রমিকরা চুপ করে বসে থাকবে না। ঢালাওভাবে সারা দেশের শ্রমিকরা কিন্তু মালিকদের এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে রাজপথে নেমে আসবে। কোনো সংগঠন এবং নেতারা আহ্বান করবে, এইটার অপেক্ষায় কিন্তু আমাদের শ্রমিকরা বসে থাকবে না। কারণ শ্রমিকদের সাথে প্রতিনিয়ত যে যোগাযোগ কথাবার্তা হচ্ছে, তাদের যে মন মানসিকতা, যদি কোনো কারণে এই সময়ে শ্রমিকরা চাকরি হারায়, তাহলে পরে এই শ্রমিকরা কিন্তু সেটা মেনে নেবে না। মালিকদের সেই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে তারা কিন্তু রাজপথে নামবে। আর সেই ভয়াবহ একটা শ্রমিক অসন্তোষের দেখা দিবে দেশে, সেইটা রাষ্ট্রের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না। সুতরাং আমরা বলবো সরকারকে যে সরকারের দায়িত্বশীলতার জায়গা থেকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এই মালিকদের সাথে কথা বলে একটা ঐক্যমতের ভিত্তিতে এই 5 তারিখ পর্যন্ত অন্তত কারখানাগুলি বন্ধ রাখা, তার পরবর্তী সময়ে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে কারখানা খুলবেন কিনা, যদি খুলেন তাহলে পরে শ্রমিকদের সর্বোচ্চ স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে কারখানা সরকার এবং মালিকদের একটা সিদ্ধান্তের মধ্যে দিয়ে 1 তারিখের মধ্য দিয়ে তারা হচ্ছে কারখানাগুলি খুলতে হবে। মালিকরা যেন তেন ভাবে কারখানা খুলবেন, যার ইচ্ছে কারখানা বন্ধ করে দিবেন, সেটি করার কিন্তু সুযোগ নেই। সরকার সেই সুযোগ দিলেও শ্রমিকরা দেবে না, আমরা সেই সুযোগ দেব না। শ্রমিকরা প্রস্তুত আছে, আমরাও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ যারা আছি আমরা সোচ্চার রয়েছি। যদি কোনো ধরনের ঘাটতারামো মালিকরা করে, তাহলে এবার গাড়ির রগ সোজা করে দেওয়া হবে। পরিষ্কার সাফ কথা হচ্ছে এটা। আমরা প্রস্তুত আছি, আমরা লড়াই করব এবং আমরা আমাদের দাবি আদায় করার জন্য যা যা করণীয় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ এম এ শাহিন ভাইকে। হ্যাঁ, শাহিন ভাইয়ের কথার আলোচনা ধরেই যদি সামনের দিকে এগোই, এই আন্দোলন ছাড়া আসলে শ্রমিকদের কখনোই কোনো দাবি আদায় হয়নি। সামনে যদি সেই পরিস্থিতি দাঁড়ায়, তাহলে সেই আন্দোলনটা আসলে ঐক্যবদ্ধ একটা আন্দোলন হলেই তাহলে একটা কার্যকর আন্দোলন গড়ে উঠবে। সেই ঐক্যবদ্ধ আন্দোলন বর্তমানে নানান কারণে গড়ে উঠতেছে না। তা তোফাজ্জল ভাইয়ের কাছে আসতে চাই, আপনি বলতেছিলেন লেঅফের যে আইনের কথা বলতেছিলেন, সেই আইন এই লেঅফটা কতটুকু এখন এই বন্ধের মধ্যে তারা করতে পারে, আপনি সেটাই বলতেছিলেন। সেই আলোচনাটা শুনবো। সেই সাথে সাথে এই যে শাহিন ভাই বললেন ঐক্যবদ্ধ জোরদার একটা আন্দোলন গড়ে তোলা, সেই আন্দোলন কি গড়ে ওঠার সম্ভাবনা আপনি দেখছেন কিনা? ধন্যবাদ। লেঅফের বিষয়টা যদি বলি, লেঅফের ক্ষেত্রে এখন ফ্যাক্টরিগুলো যে দ্বারাই সাধারণত তারা মানে ফ্যাক্টরি ইন্সপেক্টরদেরকে জানাচ্ছে, সেটা হচ্ছে 12-8। 12-8-এর কয়েকটা কজ আছে। হচ্ছে কাঁচামালের সংকট বা কোনো কারণে যদি ফ্যাক্টরি চালাইতে সক্ষম না হয় মালিক, সেই কারণে তিনি আরো কারখানা বন্ধ করতে পারেন। তো এখনকার যে কারখানা, সেটা তো হচ্ছে যে আসলে বাংলাদেশের কাঁচামালেরও কোনো সংকট নেই, মালিকদের কাজেরও কোনো অভাব নেই, বরঞ্চ গত বছরের লকডাউনের আগে, অর্থাৎ গত বছরের মাঝামাঝিতে লকডাউনে কিছুটা ক্রাইসিস তৈরি হলেও গত বছরের শেষ দিক থেকে 47% কাজ বাড়ছে। সুতরাং লকডাউন লেঅফ হওয়ার জন্য যে অপরিহার্য শর্ত, সেই অপরিহার্য শর্তগুলো কিন্তু আরএমজি সেক্টরে বিদ্যমান না। দ্বিতীয়ত, তারা যে কষ্টটা দেখাচ্ছে এখন, সেটা হচ্ছে
মহামারী তো শুধু আরএনজির জন্য, মালিকের জন্য না, মহামারী তো সকলের জন্য। তারপর হচ্ছে এই মহামারী চলাকালীন সময়ে তারা যে কাজ বন্ধ রাখছে তা তো না, মহামারী চলাকালীন সময়েও আমাদের গার্মেন্টস বা আরএনজি সেক্টর চালু ছিল। এই তারিখে সরকারও কিন্তু সেই আরএনজি সেক্টর বিভিন্ন প্রতিক্রিয়া, দেশব্যাপী প্রতিক্রিয়া হওয়ার পরও সেই আরএনজি সেক্টর বন্ধ রাখে, একেবারে করোনার উচ্চ সংক্রমণের ঝুঁকির মধ্যে। এই তারিখে গার্মেন্টস বন্ধ রাখার কারণ কি? এই তারিখে গার্মেন্টস বন্ধ রাখা হচ্ছে বিভিন্ন দিক দিয়ে একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে যে গার্মেন্টস যদি চালু থাকে তাহলে লকডাউন কার্যকর করাটা কঠিন হবে। সেই কারণে সরকার বাধ্য হয়ে এই তারিখের প্রজ্ঞাপনে গার্মেন্টস সেক্টরে অন্তর্ভুক্ত করলো লকডাউন। তাহলে সেই বাস্তবতায় এটা হচ্ছে ঈদের পূর্বে ঘোষণা। ঈদের পূর্বের কোন ঘোষণা যদি দিয়ে থাকে এবং সেই ঈদের ছুটির মধ্যে এরপর হচ্ছে সাধারণ ছুটি, শ্রমিকরা তো কারখানাতেই নেই, কারখানায় যখন নেই সে লকডাউনের নোটিশটা সে পাবে কিভাবে? লকডাউন সম্পর্কে সে অবগত হবে কিভাবে? এটা তো ফ্যাক্টরি ম্যানেজমেন্ট এসে কোনো কারখানা অফিসে এসে লকডাউনের লে অফের নোটিশ দিয়ে গেলে সে লে অফ কার্যকর হওয়ার কথা, তার প্রসিডিউরটা ঠিক থাকে না। সুতরাং সেই জায়গা থেকে লে অফ মানে আইনসম্মত না। দ্বিতীয়ত কার্যকরী আমাদের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী তিনি অনুরোধে যান। অনুরোধ আসলে আমাদের সরকার, আমরা অসহায়তের দিকটা বলবো না, মনে হচ্ছে যে দেশে আসলে সরকার পরিচালনায় করে সম্ভবত গার্মেন্টস এর মালিকরা, যদি গার্মেন্টস এর মালিকরা যদি তার পরিচালনা সরকারকে, আমরা এর আগে একটা কথা শুনছিলাম যে কুকুরের লেজ না হয় না লেজে কুকুর না, এখন তো আসলে দেখছি লেজে কুকুর না রাখছে। সরকার হচ্ছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তার, সে রাষ্ট্র পরিচালনার কারণে কোন সেক্টরকে কোন দিক দিয়ে কি নির্দেশনা দেবে, কি বিধিনিষেধের মধ্যে রাখবে, সে সরকার এবং রাষ্ট্র ব্যর্থ হয়ে যাচ্ছে গার্মেন্টস মালিকদের কাছে। তাহলে কি সরকার বা রাষ্ট্র, গার্মেন্টস মালিকরা কি সরকার রাষ্ট্রকে গিলে খাচ্ছে, গ্রাস করছে না? আমরা দেখলাম আগাছা গাছ দিয়ে। এখন রাষ্ট্র তো তার একটা নিজস্ব প্রতিষ্ঠান থাকে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো হচ্ছে বিভিন্ন ভাবে মালিকরা দখল করে আছে, যার কারণে মালিকরা সরকার ঘোষণা দিলেও, রাষ্ট্র কোনো সিদ্ধান্ত নিলেও সেটা মালিকদের কারণে সেটা এক্সিকিউশনে যেতে পারছে। সুতরাং এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে লে অফের বিষয়টা কোনোভাবেই আইনসম্মত না। এখন যেটা হচ্ছে লে অফের আলোচনাটা কেন, এই অভিসন্ধি হচ্ছে মালিকদের। আপনি দেখবেন যে ফ্যাক্টরি 5 তারিখে তো 5 তারিখ পর্যন্ত লকডাউনের ছুটি, তার মানে ফ্যাক্টরিটা মাঝখানে হচ্ছে আবার শুক্রবার হচ্ছে সম্ভবত 6-7 তারিখ শুক্রবার, তাহলে 7-8 তারিখে থেকে ফ্যাক্টরিটা খুলবে। ফ্যাক্টরিটা খোলার পরপরই তো তার জুলাই মাসের বেতন দেওয়ার প্রশ্ন। এখন জুলাই মাসের বেতনটা যে সে দিবে, এই জুলাই মাসের বেতনটা দেওয়ার জন্য তার একটা অজুহাত বের করা। ফ্যাক্টরিতে তো তার, আপনারা এর আগে ইতিপূর্বে বক্তারা বলছেন, আলোচকরা বলছেন যে ফ্যাক্টরিতে কাজের পরিমাণ হচ্ছে অনেক বেশি। সুতরাং যদি লে অফ করতে চায়, এই 5 দিনের জন্য 7 দিনের জন্য লে অফ করে শ্রমিকের মানে অর্থাৎ ছুটির সময় শ্রমিকের প্রাপ্য পাওনাটা থেকে বঞ্চিত করবে, কিন্তু কোনো মালিকের তো সে লে অফে যাবে না, কারণ তার তো কাজ আছে, তার তো অর্ডার নেওয়া আছে। সুতরাং এই বাহানাটা কেন মালিকরা তুলছে হচ্ছে জুলাই মাসের বেতনটা যাতে শ্রমিকদেরকে বঞ্চিত করতে পারে। অনেক কারখানাতেও তার বোনাস বাকি রয়ে গেছে, তাহলে জুলাই মাসের মজুরি আর হচ্ছে অনেক যাদের বোনাস বাকি রয়ে গেছে, এইটা এখন মালিকরা একটা অজুহাত দাঁড় করাবে যে আমাদের এই সময় কাজ ছিল না, আমরা লে অফের পরিস্থিতি বুঝতে বাধ্য ছিলাম, আপনারা লে অফ করতে দিলেন না, তাহলে এখন আমরা কি করব, আমরা আসলে শ্রমিকদের এই বেতনটা একটু দেরিতে দিচ্ছি। এই পরিস্থিতি তৈরি করে আসলে এক ধরনের ক্যাটাস্ট্রফিক, সংকটজনক পরিস্থিতি তৈরি করে। এখন এই সংকটজনক পরিস্থিতি এটাতে নিয়ন্ত্রণ করার কোনো ক্যাপাসিটি আমাদের ট্রেড ইউনিয়ন গুলো তো নাই, কারণ গার্মেন্টস সেক্টরে কোনো ট্রেড ইউনিয়ন নাই, বেসিক্যালি কোনো বেসিক ইউনিয়ন নাই। যে কয়েকটা ফ্যাক্টরিতে বেসিক ইউনিয়ন আছে সেগুলো বিভিন্ন জায়গায় বাই প্রোডাক্ট। সুতরাং এই বেসিক ইউনিয়ন গুলো এইটুকু ইউনিয়ন দিয়ে গার্মেন্টস সেক্টরের শ্রমিকদেরকে নিয়ন্ত্রণ করা সহজ হবে। আমরা যারা ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটিতে আছি
আমরা চাই না কোনো মাত্রায় স্বতঃস্ফূর্তভাবে কোনো ধরনের মুভমেন্ট, স্বতঃস্ফূর্ত মুভমেন্ট তৈরি হোক, কারণ স্বতঃস্ফূর্ত মুভমেন্ট কোনো ধরনের ভালো ফলাফল আনে না। কিন্তু এই স্বতঃস্ফূর্ত মুভমেন্টটা ঠেকাবে কি? যেখানে মালিকদের আচরণে শ্রমিকরা দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট, তীব্র ক্ষোভ তাদের মধ্যে আছে, তার মাঝখানে সরকার হচ্ছে সেটার মধ্যে আবার ঘি ঢেলে দিচ্ছে। তাহলে এই শ্রমিকদের মধ্যে যে তীব্র ক্ষোভ তৈরি হচ্ছে, অসহিষ্ণু অবস্থা তৈরি হচ্ছে, এই শ্রমিকদের অসহিষ্ণু অবস্থাটা আসলে কে সামাল? হ্যাঁ, আমাদের কাছে একটা দায়ী পড়ে, আমরা শিল্প পরিবেশ রক্ষার জন্য আমরা টেরিটরিয়ালটা অবশ্যই কমিটি, কিন্তু শিল্প পরিবেশটা এই না যে শ্রমিকদেরকে আসলে একেবারে খাদের কিনারায় ফেলে দিবেন, আর শ্রমিকরা ক্ষোভ প্রতিক্রিয়া তৈরি হলে সেই দায়িত্ব আমাদের নিতে হবে। টেরিটরিয়াল মানে এই বোঝায় আমরা শ্রমিকদের ন্যায়সঙ্গত কথা যখন বলি, শিল্পের ন্যায়সঙ্গ, শিল্পের পক্ষে যেটা ন্যায়সঙ্গ সেটাও আমরা বলি, কিন্তু শ্রমিকদেরকে যে পরিস্থিতিতে আজকে ফেলে দেওয়া হচ্ছে সেই পরিস্থিতির জন্য আসলে দায়ী থাকবে সরকার এবং মালিক। এখন এই পরিস্থিতিতে যখন শ্রমিকরা একটা সংকটজনক পরিস্থিতিতে যাবে, যদি স্বতঃস্ফূর্ত মুভমেন্টে যদি শ্রমিকরা এগিয়ে যায়, সেটা শ্রমিকদের জন্য ডেস্ট্রয়েড হবে, শিল্পের জন্য ডেস্ট্রয়েড হবে। সেটার জন্য দরকার হচ্ছে একটা পরিকল্পিত মুভমেন্ট। এখন পরিকল্পিত মুভমেন্ট মানে হচ্ছে তো এখানে ঐক্যবদ্ধ মুভমেন্ট ছাড়া তো আর পথ নেই। কোন আমাদের গ্রামীণ সেক্টরে ক্রিয়াশীল ইউনিয়ন বা ফেডারেশন গুলো ধরা আছে, তাদের সেই সক্ষমতা নেই ৫টা-৬টা জনে আসলে একক নেতৃত্বে শিক্ষণ সংগ্রাম গড়ে তোলা। সেটার জন্য অবশ্যই প্রয়োজন হচ্ছে ঐক্যবদ্ধ মুভমেন্ট। এখন ঐক্যবদ্ধ মুভমেন্টের ক্ষেত্রে গার্মেন্টস এর ক্ষেত্রে একটা বড় সমস্যা, যেটা গার্মেন্টস হচ্ছে আসলে সমস্যার স্বরূপটা চিহ্নিত করাটা একটা কঠিন। অর্থাৎ এখানকার ট্রেডিং গুলো বিভিন্ন ভাবে বিভক্ত এবং বিভিন্ন ধরনের মোহে ওরা আচ্ছন্ন। সুতরাং এই জায়গাগুলো থেকে শুধু ট্রেডিংবাদী অবস্থানে যারা থাকে সেই জায়গা থেকে আরেকটু উন্নত ডেভেলপ চিন্তার, অর্থাৎ শ্রমিকদের মধ্যে শ্রেণী সচেতনতা এবং রাজনৈতিক সচেতনতার মধ্যে যারা ট্রেডিং চর্চার মধ্যে আছে, সেই জায়গাটায় এই সময়ের মধ্যে আসলে তাদেরকে সংগঠিত হওয়া, ঐক্যবদ্ধ হওয়াটা জরুরি হয়। কারণ হচ্ছে যে সংকটটা এখন তৈরি হচ্ছে সেই সংকট মানে এই জায়গায় থাকবে না, এই সংকটটা অনেক দূর পর্যন্ত গড়িয়ে যাবে। যেটা এখন করোনার কারণে বা মহামারীকে উপলক্ষ করে এই বিশ্বব্যাপী পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ব্যবস্থার যে সংকট, এই সংকটটাকে করোনা মহামারী বলে চাপিয়ে দেওয়া মানে তারা উপেক্ষা করে যাচ্ছে। বিশ্ব পরিস্থিতিতেই হচ্ছে একটা মহামারী, অর্থাৎ যেটা বিশ্ব অর্থনৈতিক পুঁজিবাদী সাম্রাজ্য অর্থনীতি তৈরি হয়। সেই আজকে আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেন, এখানে লিড টাইম শ্রমিকদের, যেখানে গত বছরও ১-২ বছর আগে যে প্রোডাক্টের জন্য ৬০ দিন লিড টাইম পাওয়া যেত, সেই প্রোডাক্টের জন্য এখন ৪৫ দিন লিড টাইম পাওয়া যায়। অর্থাৎ বিভিন্ন ধরনের টেন্ডেন্সি এখানে গ্রো করছে। যেমন যারা পেশন আসছে লিড টাইম কমায় দিচ্ছে, শ্রমিকের সংখ্যা কমাচ্ছে, বিভিন্ন ভাবে শ্রমিকদের উপর নির্যাতন বাড়াচ্ছে। সুতরাং এটা তো ক্রাইসিস, বাংলাদেশের ক্রাইসিস না, এই ক্রাইসিস তো বায়ারদের বা ব্র্যান্ড কোম্পানিগুলো ক্রাইসিস, ইউরোপ আমেরিকার ক্রাইসিস। ওদের অর্থনীতিতে সংকুচিত হয়ে আসছে। সুতরাং ইউরোপ আমেরিকা অর্থনীতি যখন সংকুচিত হয়ে আসবে, স্বাভাবিকভাবেই আমাদের দেশের গার্মেন্টস এর সংকটগুলো বাড়বে। এই সংকটগুলোর প্রেক্ষিতে সামনে একটা ভয়াবহ ধরনের পরিস্থিতি তৈরি হবে এবং সেই ভয়াবহ পরিস্থিতি থেকে তোফাজ্জল ভাইয়ের কথা ধরে এই যে ভয়াবহ যে সংকট তৈরি হচ্ছে সামনের দিকে, এই ভয়াবহ সংকট নিয়েই আলোচনা শুনতে চাই সুমি আক্তারের কাছ থেকে। সুমি আক্তার, আপনি তোফাজ্জল ভাই যে কথা বললেন যে সামনে জুলাই শেষে আগস্ট মাস আসতেছে, জুলাইয়ের যে বেতন, এই বেতন নিয়ে আমরা বুঝতেছি এখন এই সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে দেখা যাচ্ছে মালিকরা একটা সংকট তৈরি করবেন এই বেতন নিয়ে। আবার এই শ্রমিকরা কিন্তু যা বেতন বোনাস পেয়েছেন, ঈদের ছুটিতে বাড়ি যাওয়া, পরিবহন খরচ সবকিছু মিলে কিন্তু তাদের হাতে টাকা নাই। যদি যথাসময়ে তারা বেতনটা না পান, তাহলে শ্রমিকরা মারাত্মক একটা সংকটের দিকে মানে সংকটে পড়বেন। সেক্ষেত্রে শ্রমিক সংগঠক হিসাবে আপনারা কি ভাবছেন? শ্রমিকদের যথাসময়ে মজুরি যাতে পায়, সেই পাওয়ার ক্ষেত্রে আপনাদের এখন থেকে পরিকল্পনা কি? ধন্যবাদ মমিন ভাইকে আমাকে আবার একটু সুযোগ করে দেওয়ার জন্য, কারণ তখন আমাদের এখানে বিদ্যুৎ ছিল না, বিদায় হয়তো নেটের একটু প্রবলেম ছিল বা আমিও ওইভাবে কি করতে পারিনি। তো যাই হোক, অনেক সুন্দর আলোচনা করছেন তোফাজ্জল ভাই, তারপরে আমার ডলিয়াফা, আশরাফুল ভাই সহ যে শাহিন ভাই যারা আছেন, আসলে সবাই কিন্তু সবার জায়গা থেকে প্র্যাকটিক্যালি যে সমস্যাগুলো
এগুলো তারা ফেস করছে বা তারা তুলে ধরেছে, বা সবাই চেষ্টা করছে এর থেকে কিভাবে আমরা বের হতে পারি, বা এর থেকে সমাধানের পথটা কি। আসলে সমস্যা আমরা সবাই জানি, সমাধানটা কি। তো একটা কথা বলবো, যে জায়গায় ব্যাংক কিন্তু বন্ধ নাই এখন, ব্যাংক কিন্তু একটা সীমিত ই সময় নির্ধারণ করে ব্যাংকের কার্যক্রম কিন্তু চলতেছে। আরেকটা কথা যে হ্যাঁ, মমিন ভাই কিন্তু প্রশ্নের সাথে উত্তর দিয়ে দিছে আমাকে, যেটা হচ্ছে এই যে জুলাইয়ের যে বেতনটা, যেটা আগস্টে আইসা 8 তারিখে বা 7 কর্মদিবসের ভিতরে পাওয়ার কথা, সে জায়গায় আর শ্রমিকরা যেই টাকা বেতন পাইছিল বা যাই বোনাস পাইছে তারা গ্রামে গেছে। কারণ 20 সালেও আমরা দেখছি শ্রমিকরা ওইভাবে গ্রামে যাইতে পারে নাই, বা অনেকে গেছে অনেকে যায় নাই। বা এই যে মহামারী করোনার কারণে যে অবস্থা, আসলে গার্মেন্টস সেক্টরের আমাদের শ্রমিকরা কিন্তু বছরে 2বারই ছুটি পায়। আর এই 2বার ছুটিতে তাদের কিন্তু কঠোর একটা পরিশ্রমের ফসল হচ্ছে এই 2বারের ছুটি। এখানে অতিরিক্ত ডিউটি করার পরে 4 দিন 5 দিন বেশি ছুটি পায়। সে জায়গায় শ্রমিকরা বাবা মা বা আত্মীয় স্বজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সবাই আর কি গ্রামে চলে যায়। এখানে একটা কথা যে আমাদের দেশের মালিকরা আসলে জানি না যে তারা যে কি মনে করে শ্রমিকদের, বা তারা নিজেদেরই বা কি মনে করে। আসলে এই বিষয়টা হচ্ছে, একটা কারখানা আমরা যদি দেখি, মালিকরা যদি একটু যদি সহযোগিতার হাত বাড়ায়, তাহলে কিন্তু আসলে প্রত্যেকটা কারখানায় যে কথাই আছে যে একের হচ্ছে বোঝা আর 10-এর হচ্ছে কিন্তু লাঠি। 10-এ যখন একটা একটা নিব তখন ওটা লাঠি হয়ে যাবে, আর 10টা যখন একসাথে একজনের বাইরে দিব তখন কিন্তু ওটা লাঠি থাকবে না, ওটা কিন্তু বোঝা হয়ে যাবে। অতএব মালিকরা যদি ইচ্ছা করে যে প্রত্যেকটা মালিক যে আমি আমার শ্রমিকদেরকে কিভাবে নিরাপত্তা দিব, আমি আমার শ্রমিকদের সাথে কিভাবে সুসম্পর্ক তৈরি করব, ইচ্ছা করলে কিন্তু মালিকরা পারে। সেটা কিন্তু মালিকরা সেদিকতে যাচ্ছে না। কই, মালিকরা তো আজকে ভ্যাকসিনের কথা বলতেছে না যে আমি আমার শ্রমিকদেরকে ভ্যাকসিনের আওতায় আনি। মালিকরা কিন্তু ঠিকই তাদের কারখানা খোলার পায়তারা করতেছে। এইবার যদি কোনো কারখানার মালিক লে অফ করে, অথবা এই শ্রমিকদের এই ছুটিতে, এই লকডাউনের যে কয়েকদিন ছুটি ছিল, যদি কোনোভাবে বেতন নিয়ে তালবাহানা করে, যেমনটা বলে গেছে এর আগে শাহিন ভাই, এবার কিন্তু কোন নেতা ডিসিশন দিবে কোন নেতা ডিসিশন দিবে না, শ্রমিকরা ওইটা নিয়ে বসে থাকবে না। কারণ শ্রমিকরা এবার নিজেরা বুঝেছে যে ঐক্যবদ্ধভাবে কিভাবে জবাব দিতে হয়। যখন শ্রমিকরা রাজপথে নামবে তখন কিন্তু আসলে আপনি শিল্প পুলিশ বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, থানা পুলিশ বলেন, আর যত প্রশাসনই বলেন না কেন, তাদের কিন্তু ট্যাগেল দেওয়াটা খুব সহজ হবে না। অতএব আজকে মালিকরা এক সুরে গান গাচ্ছে, মানে আমরা কি দেশটা কি মালিকদের কাছে জিম্মি? আর আর কারো এই হ্যাঁ, স্বাধীনতার 50 বছর আমরা সুবর্ণ জয়ন্তী পালন করি, আমাদের শ্রমিকদেরই তো ভাই স্বাধীনতা নাই। আমি যদি আজকে স্বাধীনতা কিসের স্বাধীনতা, আমি যদি আমার অধিকারের কথা না বলতে পারি, আমি যদি আমার সমস্যার কথাগুলো আমি মন খুলে না বলতে পারি, শেয়ার না করতে পারি, তাহলে এই স্বাধীনতার তো ভাই আমার দরকার নাই। আছে দেশটা স্বাধীন করছিল এই শ্রমজীবী মেহনতি আমলারা, আজকে বিভিন্ন কামলারা যায় দেশ স্বাধীন করে আনছে, আর আমলারা ফায়দা লুটতেছে। আজকে সংসদে শ্রমিকের পক্ষে কথা বলার লোক নাই, আজকে সংসদে পুঁজিবাদীরা বসে রয়েছে। এখানে শ্রমিকদের যেমন আইন পাশ হচ্ছে না কোনো শ্রমিকদের পক্ষে, সব আইন যাচ্ছে শ্রমিকের বিপক্ষে। শ্রমিকরা সব জায়গায় যায় লাঞ্ছিত, বঞ্চিত, হয়রানি, নির্যাতনের শিকার হচ্ছে। আজকে শ্রমিক ছুটি চাইতে গেলে আজকে শ্রমিকদেরকে গুলি করা হয়। আজকে শ্রমিক বেতনের জন্য রাস্তা অবরোধ করলে 3 মাস যখন বেতন পায় না, কই কোনো মিডিয়া তো এটা এটা নিয়ে নিউজ করে না, কথা বলে না। কেন করে না? কারণ এই ফ্যাক্টরির মালিকই হচ্ছে মিডিয়ার মালিক। তো শ্রমিকের কথাটা ভাই কে তুলে ধরবো? যখন শ্রমিকের অবশেষে যখন দেয়ালে পিঠ থেকে যায়, 3 মাস যদি একজন শ্রমিক বেতন না পায়, তার বাসা ভাড়া নিয়ে, তার সন্তানের লেখাপড়া নিয়ে, বৃদ্ধ বাবা মার চিকিৎসা খরচ নিয়ে, তখন সে কি করবে? তখন যখন রাজপথে যায় তখন পাখির মতো গুলি করা হয়। তখন তো সবাই লাগে যে আমার চাকরি নিয়ে টানাটানি। তখন প্রশাসনের লোকদের এমন ভাব যে মনে হয় সব দোষ নেতারাই করছে, শ্রমিক নেতা করে ধর, পারলে টাইনা সির, শ্রমিকদের পাখির মতো গুলি কর, রাস্তা কেন অবরোধ করলো, আমার চাকরি চলে যাবো। আরে বেটা, তোর যখন চাকরি চলে যাবো তুই তো তখন ঠিকই হলো গরম হস, কিন্তু শ্রমিক যে এই যে কাজ করতেছে, যাদের টাকা দিয়ে তোর বেতন হচ্ছে, তুই বেটা চাকরি করস, তাদের অবস্থাটা কি হচ্ছে? তাদের যে বেতন হচ্ছে না, তাহলে তারা যে বেতন পাচ্ছে না, তাদের কি সমস্যা? আসলে এইবার যদি কোনোভাবে হয়রানি করে বা শ্রমিকদের বেতন কর্তন করা হয়, তাহলে রাজপথে থেকে কিন্তু কঠোরভাবে জবাব দেওয়া হবে। হ্যাঁ, সমীর কথা ধরে যদি আগাই আমরা। হ্যাঁ সমীর, ধন্যবাদ।
ডলির কাছে আসতে চাই, যদি সুমি যে কথা বললেন, যদি এবার শ্রমিকদের বেতন কর্তন করা হয় তাহলে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। ডলি আক্তার, আপনি কি ভাবছেন, আপনার সংগঠন কি ভাবছে, এইবার যদি শ্রমিকদের বেতন কর্তন করা হয়, শ্রমিক ছাঁটাই করা হয়, তাহলে আপনারা আসলে এই মুহূর্তে আপনাদের পরিকল্পনা কি, ভাবনা কি আপনাদের? আছে বাবা, কথা শুনতেছি। হ্যাঁ ডলি, শুনছেন? হ্যালো মমিন ভাই, ডলির মনে প্রবলেম, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, ডলির ওখানে সম্ভবত নেটের সমস্যা। আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে আসছি। সবার কাছ থেকে 1 মিনিটে আমরা যে সমস্যার কথাগুলি এখানে তুলে আনলাম, বললাম, সেই সমস্যাগুলোর থেকে পরিত্রাণের উপায় কি। 1 তারিখের পরে যদি আমরা যে সংকটটা দেখতেছি, মমিন ভাই, আমি লাইনে আসছি। মমিন ভাই, আচ্ছা আপনি লাইনে আনছে, 2 মিনিটের মধ্যে আপনার আলোচনা শেষ করতে হবে। একদম শেষের দিকে আমরা চলে আসছি। এই যে পরিস্থিতির কথাগুলি আলোচনা করলো, উঠে আসলো, এবং সুমি যে কথা বললেন, যদি এবার শ্রমিকদের কর্তন করা হয়, শ্রমিকদের ছাঁটাই করা হয়, সেক্ষেত্রে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সেই দুর্বার আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে আপনার সংগঠন বা আপনারা কি ভাবছেন? ধন্যবাদ মমিন ভাই আবার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে মমিন ভাই, আমি একটু কথা বলতে চাই, যেটা হচ্ছে এর আগেও আমি বেশিক্ষণ সময় পাই নাই, আমার অনেক কিছু বলার ছিল। তো যাই হোক, আমি সংক্ষিপ্ত বলতে, আচ্ছা, তো যাই হোক, এখন আমরা কিন্তু সবচেয়ে একটি কথা আমাদের একটি কথা না বললেই নয়। যেটা দেখেন, আমরা আজকে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানেই যান, আজকে সরকারি প্রতিষ্ঠানগুলোতে যান, যেখানে যান, যে কোনো ব্যানারেই কিন্তু দেখেন যে এখানে লেখা আছে কি, শিল্প বাঁচলে শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, আর শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে। তা আসলে কথাটা কি, আসলে আমরা কিন্তু সবাই নীতিবান কথা লিখতে পারি, বলতে পারি, কিন্তু আমরা নীতিবান এ পর্যন্ত কতজন হতে পারছি? আজকে আমাদের এই শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে দেশ বাঁচবে। তাহলে আজকে এই শ্রমিক আজকে এই মহামারী আকারে যে ধারণ করেছে আমাদের পাশের যে ভারতে যে মহামারী আকারে ধারণ করেছে, আমাদের যদি বাংলাদেশে এরকম ধারণ করে, তাহলে আমাদের বাংলাদেশে কিন্তু নাই একটা ভালো না কোনো মেডিকেলের ব্যবস্থা, নাই কোনো ভালো বেশি বেশি আইসিইউর ব্যবস্থা, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের পরিস্থিতি কিন্তু করুণ হয়ে দাঁড়াবে। তাহলে আজকে আমাদের এই শ্রমিকদেরকে মালিকরা কোথায় ঠেলে দিচ্ছে? আজকে 5টা দিন, আমরা যদি বলি 5 দিনও না, 3 থেকে 4 দিন আমাদের শ্রমিকদের আজকে সরকারি ঘোষিত যে 5 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে লকডাউন, শাটডাউন। তাহলে আমরা যদি ধরি, হিসেব করি যে 10 দিন তো এমনিতেই শ্রমিকরা জেনারেল করে ছুটি পায়, তাহলে সেখানে দেখা গেছে আমরা 21 তারিখে ঈদ হয়েছে, সেক্ষেত্রে আমাদের 5 দিন, হাইস্ট হলো 5 দিন আমাদের শ্রমিকরা ছুটিটা পায়। তাহলে আজকে এই 5 দিন আমাদের শ্রমিকদের কয় টাকা, গড়ে কয় টাকা করে আসে তাদের মজুরি? তাহলে তারা মালিকরা কেন তাদেরকে তালবাহনা করতেছে? তাহলে আমি একটি কথাই বলতে চাই, যেটা হচ্ছে আজকে আমাদের শ্রমিকদের যদি এই 5 দিনের জন্য তাদের বেতন, এই আগস্টের বেতন এবং ছুটি ছাটা নিয়ে কোনো তালবাহনা করে, আসলে আমরা যারা মনে করি, যারা আমরা ফিল্ডে কাজ করি এবং আমাদের বড় বড় নেতাদের প্রতি আমি সম্মান রেখে কথা বলতে চাই, তাদের কাছে আমার আহ্বান থাকবে, আসলে আমরা চাই, এটা আমাদের কথা না, আমরা শ্রমিকদের সাথে প্র্যাকটিক্যালি আমরা প্রকৃতভাবে শ্রমিকদের সাথে সবসময় আমাদের যোগাযোগ হয়, তাদের কিন্তু মন মানসিকতা এবং কথাবার্তার ধরন অন্যরকম। তাই আমি সবার কাছে আহ্বান করব, আমাদের যারা উদ্যোক্তা আছে এবং সরকারের প্রতি আমি আহ্বান জানাবো, অবশ্যই যেন শ্রমিকদের এই আগস্টের বেতনটা 10 তারিখের মধ্যে এবং 7 কর্মদিবসের মধ্যেই শ্রমিকদের দেওয়ার ব্যবস্থা করা হয়, এবং তাদের যেন এই বেতন থেকে কোনো 1টি টাকাও যেন কর্তন করার চিন্তা ভাবনা না করে। তাহলে আমরা যারা শ্রমিক আছে এবং শ্রমিকের সাথে আমরা যারা শ্রমিক নেতা আছি, তারা অবশ্যই আমরা কঠোরভাবে এই রাস্তায় সংগ্রাম লড়াই করতে আমরা প্রস্তুত। আমি এইটুকুই বলে শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ ডলি আপাকে। আশরাফুল ভাইয়ের কাছে আসতে চাই। আশরাফুল ভাই, ডলি আপা যে কথা বললেন, শ্রমিকদের 1টি টাকাও কর্তন করা যাবে না, কিন্তু আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছি বিভিন্ন কারখানার নোটিশে বলা আছে যে এই যে
ছুটির তাদের ঘোষিত ছুটির পরে লকডাউনের কারণে বন্ধ যে কয়দিন কারখানা থাকবে সেই বন্ধর সময়টা পরবর্তীতে জেনারেল ডিউটি করা বা তাদের ওভারটাইমের সাথে সমন্বয় করে এইটা কর্তন করা হবে। সেক্ষেত্রে আপনারা শ্রমিক সংগঠক হিসাবে আসলে কি ধরনের ভাবনা ভাবছেন এই পরিস্থিতিতে? এই প্রতিবার আমরা দেখি মানে এবারও আসলে সরকারের এক ধরনের প্রজ্ঞাপন, অন্যদিকে মালিকদের হুঁশিয়ারি, এই হুঁশিয়ারির জাতাকলে দেখা যায় বরাবর শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হয়। এই শ্রমিকরা কি সারা জীবন ক্ষতিগ্রস্তই হবে নাকি এটার থেকে তারা মুক্তি পাবে? আশাফুল ভাই। ধন্যবাদ ভাই। আমি এই কথাটা প্রথমেই বলে গেছি যে সরকারি এক ধরনের বিধিনিষেধ ঘোষণা করছে, মালিকরা অন্যদিকে ছুটির নোটিশ এইভাবে দিছে। এই যে দ্বৈত ঘোষণা, এই দ্বৈত ঘোষণার কারণে শ্রমিকরা এমনি মানসিক ভাবে চাপের মুখে আছে যে কি পরিস্থিতি হবে। আপনি আরেকটা জিনিস এখানে বলছেন যে মাননীয় শ্রম প্রতিমন্ত্রী মালিকদেরকে অনুরোধ করছে যে বিষয়। আমার কথা হচ্ছে 40-42 লক্ষ শ্রমিক যারা এই সেক্টরে কাজ করতেছে তারা কি এই দেশের নাগরিক না? তাইলে যারা শিল্প উদ্যোক্তা, যারা শিল্পপতি আছে 4-5 হাজার, ওনারাই তাহলে এই দেশের নাগরিক। তাহলে এই যে অনুরোধ করছে, সরকারের এই নতজানু নীতিতে কেন হাঁটতেছে? সরকার কেন নতজানু নীতিতে হাঁটতেছে? সরকার যেখানে জাতীয় ইস্যু আমাদের যেটা এখানে হচ্ছে যে দেশের মানুষকে বাঁচান এই মহামারীর হাত থেকে, এই করোনা সংক্রমণের হাত থেকে, তাহলে সরকার কেন নতজানু নীতিতে হাঁটবে? আর একটি মজুরি কর্তনের কথা, একটি আপনি জানেন যে এই শ্রম আইনের 12 ধারায় যে কথাগুলো বলা আছে, 12 ধারা বা 16 ধারায় যে আপনি লে অফে যাইতে পারে। মালিকরা মহামারীর কারণে তো কারখানা লে অফ করেনি কখনো, কোন মালিক তো যে মহামারীর কারণে কারখানা লে অফ ঘোষণা করেনি। তাহলে কি হইলো? মালিকরা কারখানা খোলা, এই মহামারীর মধ্যে কারখানা খোলার জন্য সরকারের কাছে দেন দরবার করতেছে, দর কষাকষি করতেছে। যখন সরকার কঠোর বিধি নিষেধ বাস্তবায়নের জন্য একদম প্রতিজ্ঞাবদ্ধ, মালিক যখন কারখানা বিধি নিষেধের কারণে খুলতে পারতেছে না, তখন কি করতেছে? তখন মালিক বলতেছে তাহলে আমরা লকডাউনে যাবো, তার মানে ইয়ে বললে লে অফে যাবো। তাহলে কি এটা একটা হাস্যকর সিদ্ধান্ত? মালিকরা যে কথা বলতেছে এটা সম্পূর্ণ একটা হাস্যকর সিদ্ধান্ত। আচ্ছা আশাফুল ভাই, আমাদের একদম সময় শেষের দিকে, এই যে হাস্যকর সিদ্ধান্ত, শাহিন ভাই, এই হাস্যকর সিদ্ধান্তর তারা বরাবরই আসলে দিয়ে থাকেন, এবারও সেটা তারা করতে চাচ্ছেন। এই ঘটনার মোকাবেলায় আপনারা কি ভাবছেন? 1 মিনিটে শেষ করতে হবে। আপনার মাইকটা অন করতে হবে শাহিন ভাই, আপনার স্পিকার অন করতে হবে। হ্যাঁ মমিন ভাই, এখানে কথা হচ্ছে যে আমাদের ঈদের ছুটির পরে আপনার 26, 27, 28, 30 তারিখ পর্যন্ত কারখানা খোলার কথা ছিল। এখানে কিন্তু এই সরকারি ছুটির সাথে আমাদের শ্রমিকদের জেনারেল ডিউটি সমন্বয় করে এই ছুটিটা হইতে 27, 28 তারিখ পর্যন্ত যদি ছুটি থাকে তাহলে তো জুলাই মাসটা আমার পূর্ণ হয়ে গেল। সুতরাং জুলাই মাসের বেতন না দেওয়ার মতো কোনো সুযোগ নাই। এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা, কোনো কথা বলার সুযোগ মালিকদের নাই। যদি মালিকরা কথা তুলে বলতে পারে 5 আগস্ট পর্যন্ত কারখানা যদি বন্ধ থাকে, 5 দিনের বিষয়, শ্রমিকরা 12 মাস তাদেরকে মুনাফা করে দিবেন, এখন 5 দিন তাদের বেতন দিতে পারবেন না, এটা হতে পারে না। তারপরেও তারা যদি নির্লজ্জের মতো সরকারের কাছে ভিক্ষার হাত বাড়ায়, সেটা সরকার কি করবে না করবে সেটা সরকারের বিবেচ্য বিষয়। কিন্তু শ্রমিকদেরকে এই প্রশ্নে কোনো কথা মালিকরা বলতে পারবেন না। এই জন্য যে আমরা তো আর ইচ্ছা করে কারখানায় যাচ্ছি না, অনুপস্থিত রয়েছি, ব্যাপারটা এরকম নয়। আমরা রাষ্ট্রের সিদ্ধান্ত মেনেই আমরা বাড়িতে আছি এবং মালিকরাও কারখানা খুলছেন না, আমরা বাড়িতে অবস্থান করছি। সুতরাং শ্রমিকদের নিয়ে, শ্রমিকদের বেতন ভাতা নিয়ে কোনো রকম তাল বাহানা করার কোনো সুযোগ নেই। এই হচ্ছে মূল কথা। এখন এই যে করোনা মহামারী পরিস্থিতি চলতেছে, এই মহামারী কালে আমি মালিকদের উদ্দেশ্যে বলবো যে তাদেরকে যে অতি মুনাফালোভী অমানবিক প্রবণতা সেটা পরিহার করে সংবেদনশীল হতে হবে, শ্রমিকদের প্রতি আন্তরিক হতে হবে। এই করোনা পরিস্থিতিতে শ্রমিকদের জীবন রক্ষার জন্য দায়িত্বশীল ভূমিকা তাদেরকে নিতে হবে এবং রাষ্ট্র, সরকার, মালিক এবং শ্রমিক সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে এই করোনার বিপর্যয় মোকাবেলা করে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে। ধন্যবাদ শাহিন ভাই। যারা ভিন্ন পথে হাঁটতে চায় তাহলে ভয়াবহ পরিস্থিতি মুখোমুখি আমাদেরকে হতে হবে। হ্যাঁ, ধন্যবাদ শাহিন ভাই। তোফাজ্জল ভাই, আপনি যে কথা বলছিলেন, এই যে বন্ধ আর খোলার ইঁদুর বিড়াল যে খেলার কথা বলছিলেন, আচ্ছা এই ইঁদুর বিড়াল খেলা এবং লেআফের যে তৎপরতা, এইটা বন্ধে বা এই তৎপরতা মোকাবেলা করণের ক্ষেত্রে আপনি একজন সংগঠক হিসাবে
আসলে কি ভাবছেন, এটা কিভাবে বন্ধ করার পরিকল্পনা করছেন? আমি আসলে মোট কথা যেটা ভাবছি যে এই ঈদুল ফিতরের খেলা আমাদের ক্যারিয়ার মুভমেন্টে চলতেই থাকবে। আমাদের গার্মেন্টস এর ক্ষেত্রে যেটা, গার্মেন্টস এর আসলে তো বিদেশি পুঁজি, আমরা এটাকে লগ্নি পুঁজি বলি। আমাদের দেশের মালিকটা হচ্ছে লগ্নি পুঁজির দালালি পুঁজি, আর আমাদের দেশের সরকার হচ্ছে সেই লগ্নি পুঁজির প্রতিনিধি। সুতরাং এখন যে সমস্যাটা হচ্ছে, এই বিদেশি অর্থাৎ ইউরোপ আমেরিকার পুঁজির পাহারাদার হিসেবে আমাদের দেশের মালিকরা যেমন তার কম্পিউটার ক্যাপিটাল বা দালাল পুঁজি হিসেবে সেটাকে স্বার্থ রক্ষা করে, আর আমাদের যে সরকার হচ্ছে সেটাকে পাহারা দেয়। যার কারণে আমাদের দেশের গার্মেন্ট মালিকরা আর আমি সরকার দুটোই এখন এক হয়ে গেছে। এখন শ্রমিকদেরকে এই যে প্রতিনিয়ত যে সংকট, এখন লেঅফের একটা বিষয় আসতেছে, দুদিন পরে আরেক রূপে আসবে, এরকম সমস্যা একটা পর একটা আসবে। সেই কারণে দরকার হচ্ছে আসলে এই সাম্রাজ্যবাদী পুঁজির বিরুদ্ধে, এই দেশের দালাল পুঁজির বিরুদ্ধে, এই দালাল পুঁজি এবং সাম্রাজ্য পুঁজির স্বার্থ রক্ষা করে যারা, সেটা আমলা সরকার যারাই থাকুক, তাদের বিরুদ্ধে একটা সামগ্রিক শ্রমিক আন্দোলন দরকার। এখন এই সামগ্রিক শ্রমিক আন্দোলনটার জন্য আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে একটা বৃহত্তর ঐক্য। এখন বৃহত্তর ঐক্যের ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা, আসলে ঐক্যটা কাদের কাদের নিয়ে হবে, এই ক্ষেত্রে আমাদের একটা বক্তব্য, সেটা হচ্ছে আসলে সমালোচনার স্বাধীনতাটা রেখে পুঁজির শোষণের বিরুদ্ধে যারাই একত্রিত হবে, পুঁজি শোষণের বিরুদ্ধে যারাই লড়তে চাইবে, যারাই আন্দোলন সংগ্রাম করতে চাইবে, তাদেরকে সবাইকে একত্রিত করে, এবং যার এক একজনের এক এক রকম বিভিন্ন মোহ থাকতে পারে, সেই মোহের প্রেক্ষিতে সমালোচনার স্বাধীনতাটা রেখে একটা বৃহত্তর শ্রমিক আন্দোলন এখন গড়ে তোলা, এটাই হচ্ছে আমার কাছে এখন মুখ্য বিষয় মনে হচ্ছে। সেই প্রেক্ষিতে আসলে আমি এবং আমার সংগঠন ভাবছি যে আসলে এখনকার যে সমস্যাটা, এটা বিচ্ছিন্ন সমস্যা না, এই সামগ্রিক সমস্যার অংশ, এবং সামগ্রিক সমস্যার প্রেক্ষিতে আজকে আমাদের লড়ার জন্য বৃহত্তর শ্রমিক আন্দোলন এবং আপোষহীন সৎ সংগ্রামী আপোষহীন নেতৃত্বে সেই শ্রমিক আন্দোলন গড়ে উঠতে হবে। এটা হচ্ছে আমার তোফাজ্জল হোসেন ভাই। সুমি, 1 মিনিটে শেষ করতে হবে। এই যে কথা তোফাজ্জল ভাই বললেন, সরকার মালিক তারা আসলে তাদের স্বার্থ রক্ষার জন্য বরাবরই কাজ করেন, আপনারা শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য আন্দোলন করেন। এই শ্রমিকের স্বার্থ রক্ষার জন্য এবার আপনাদের ভূমিকা কি থাকবে? 1 মিনিটে শেষ করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ মমিন ভাই আমাকে আবার একটু সময় দেওয়ার জন্য। তো যাই হোক, আমি আমার সংগঠন ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে বা আমাদের সংগঠন থেকে আমরা একটাই জোর দাবি জানাচ্ছি, যে সেটা হচ্ছে প্রথমত কোন রকম ভাবে এইবার কোনো তাল বাহানা চলবে না, যেটা শ্রমিকের ছাঁটাই লে অফ এরকম কোনো নাটক আমরা তামাশা দেখতে চাই না। আরেকটা কথা হচ্ছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিল্প কারখানা সহ সকল শ্রমিককে আগে অগ্রাধিকারে ভ্যাকসিনের আওতায় আনতে হবে। কারণ মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে যারা জীবন বাজি রেখে দেশকে ভালোবেসে কাজ করে যাচ্ছে, তাহলে কোনো আমলা, সরকারি কামলা, প্রশাসন তাদেরকে না, আমার শ্রমিক ভাই বোনদেরকে আগে অগ্রাধিকারে ভ্যাকসিন দিতে হবে। এমনকি প্রত্যেকটা মালিক তার নিজ উদ্যোগে, এখানে কি রেজিস্ট্রেশন করলো না করলো সেটার কোনো বিষয় না। আরেকটা কথা হচ্ছে যে এই যে অবশ্যই কারখানা যেহেতু 5 তারিখ পর্যন্ত যেহেতু লকডাউন, তো 5 তারিখে লকডাউন খুলে দিলে 6 তারিখে শ্রমিকরা কারখানায় উপস্থিত হতে পারবে না, কারণ অধিকাংশ শ্রমিকরাই বাড়িতে চলে গেছে। 5 তারিখে যখন 12টা বাজে লকডাউন শিথিল হবে, তখন 12টার পরে যখন গাড়ি চলবে, সব শ্রমিক যা কর্মস্থলে পৌঁছতে পারবে না। এখানে সড়কের বিষয়টা ভাবতে হবে, এখানে বিভিন্ন ভাবে দুর্ঘটনাও ঘটতে পারে। অতএব শ্রমিকের জীবন নিয়ে যাতে তালবাহানা তামাশা না হয়, তাদের জীবনের নিরাপত্তা দিতে হবে। ওর জন্য অবশ্যই শুক্রবারের পরে, বিশেষ করে 8 তারিখ 7 তারিখটা দেখা কারখানাটা খুলতে হবে, এটা কথা। আর হ্যাঁ, যদি কোনো বেতনের জন্য তালবাহানা করে, তাহলে অবশ্যই আমরা রাজপথে খুব ঐক্যবদ্ধভাবে আগেও ছিলাম, 20 সালেও করোনার সময় যখন সব লকডাউন ছিল, আমরা আমাদের সংগঠন থেকে ছিলাম। আমার নেত্রীর একটাই সিদ্ধান্ত, একটাই কথা, যতক্ষণ শ্রমিকের অধিকার আদায় না হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। তো আমরা যারা গাজীপুরে কাজ করি ফিল্ডে, এখন আমি দেখতেছি অনেক তরুণ নেতৃবৃন্দ যারা আছে, তারা সবাই অনেক দেখতেছি পজিটিভলি শ্রমিকদের অধিকার আদায়ে তারা ঐক্যবদ্ধ আছে। প্রয়োজনে আমরা সিনিয়রদের দিকে, আমি আমার আজকে এই প্রোগ্রাম থেকে বলবো, সিনিয়রদের দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলবো, সিনিয়ররা যাতে আমাদেরকে ঠিক গাইডলাইনটাই আমাদেরকে দেয়, যে এটা আমরা ফিল্ডে ঐক্যবদ্ধ আন্দোলনটা শক্তিশালী বা কিভাবে জোরালো করা যায় সেটা আমরা আশা করব। আরেকটা কথা হচ্ছে, তো বেতন তো নিয়ে কোনো তালবাহানা করার সুযোগই নাই, বইলা দিছে, কারণ জুলাই পুরাটা চলে গেছে, জুলাইয়ের বেতন আগস্টের 7 কর্মদিবসের ভিতরেই দিতে হবে। এটা নিয়ে কোনো তালবাহানা চলবে না, কোনো তালবাহানা আমরা মানবো না, এটাই হচ্ছে আমাদের মূল কথা। আর বিশেষ করে মালিকদেরকে বলবো যে
করোনা মহামারীতে আপনারা মানবিক হন, সেই সাথে সবাই আমরা শ্রমিকরাও যারা আছি দেখতে পারতেছেন আমাদের দেশের অবস্থা কিরকম। যারা আমাদের প্রোগ্রামটা দেখছেন সবাই সবার জায়গা থেকে আমরা একটু স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করব। সরকারে যে আইন করেছে, লকডাউন দিছে, অন্তত আমরা এই কয়েকটা দিন সবাই একটু মেনে চলার চেষ্টা করব। এমনকি আমরা আমাদের দেশের জন্য, নিজের পরিবারের জন্য আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। এই হচ্ছে আমাদের কথা, স্পষ্ট কথা আর কি ধন্যবাদ। এটাই। ধন্যবাদ সুমি। ডলি, 1 মিনিটেই আপনার মন্তব্য শুনতে চাই একই প্রশ্নের উপর। সরি মমিন ভাই, ডলি নাই, ডলি আচ্ছা, মানে একটু সমস্যার কারণে চলে গেছে। ধন্যবাদ। আমরা যার যার অবস্থান থেকে বর্তমান শ্রমিকদের পরিস্থিতি এবং করণীয় সম্পর্কে আমরা প্রায় 1.5 ঘন্টার মতো আলোচনা করলাম। আমরা আসলে চাই শ্রমিকের জীবনের নিরাপত্তাটা আগে নিশ্চিত করা হোক, কেননা যদি শ্রমিক বাঁচে তাহলে কারখানার উৎপাদন সচল থাকবে, অর্থনীতি সচল থাকবে এবং দেশে সুন্দরভাবে দেশের অর্থনীতির চাকা সচল থাকলে আসলে দেশটাও সুন্দরভাবে পরিচালিত হবে। সেই জায়গা থেকে আগেই জীবন, পরে জীবন বাঁচিয়ে তারপর জীবিকা নির্বাহ করতে হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা আমাদের এই প্রোগ্রামের সাথে যুক্ত ছিলেন তাদেরকে এবং যারা এই প্রোগ্রাম দেখছিলেন সকলকে আবারও আমার শ্রম আমার লড়াইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমরা আবারও আগামীতে শ্রমিকদের সমসাময়িক কোনো ইস্যু নিয়ে আবারও আলোচনায় শ্রমিক নেতাদেরকে নিয়ে আমরা আলোচনা করব, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। কনকদা।